আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে পেইড ব্যাচের মনে হয় ক্লাস, ফার্স্ট ক্লাস। তো যাই হোক, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো তো, সাউন্ডটা ক্লিয়ার কিনা। টার্গেট হুম সাউন্ড ক্লিয়ার। সাগর আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো সাউন্ড ক্লিয়ার। সাগর আহমেদ হুম তোমরা গ্রুপটায় শেয়ার করে দাও। যাই হোক, তো কে কেমন আছো একটু বলো, দেখি আমি কমেন্টগুলো পড়ি। আরশি জান্নাত, অনন্যা ক্লিয়ার ভাইয়া। সোহান কাজী ভাইয়া। শাফিক রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। শাফিক রহমান আবার আসসালামু আলাইকুম। সাগর আহমেদ ক্লিয়ার। আরশি জান্নাত, অনন্যা আসসালামু আলাইকুম ভাইয়া। ক্লিয়ার। এমএসটি রাবিয়া বর্ষি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো কী অবস্থা সবার? তোমাদেরকে আগের যে ক্লাসটা করাইছিলাম সেটা কি তোমরা ভালোভাবে বুঝতে পারছো? ওই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস ছিল, যে সামান্তরিকের সূত্র। ওই ক্লাসটা বুঝতে পারছো? ওই ক্লাসটা কি তোমরা বুঝতে পারছো? হুম আজকে ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছো আজকে কী করাবো। আজকে ফিজিক্স 1 চ্যাপ্টার 2 এর পার্ট 2 করাবো এবং চ্যাপ্টার 3 এর পার্ট 1 করাবো। রাবিয়া বর্ষি কেমন আছেন? তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে বশত আমার ক্লাসে এসে কারেন্টটা সবসময় চলে যায়। এই যার কারণে অন্ধকার অন্ধকার হালকা একটু দেখাচ্ছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে হয়তো কারেন্ট চলে আসবে। হুম তো স্টুডেন্টরা আসুক সবাই। আমরা 7টার দিকে লাইভটা শুরু করব, যেহেতু ক্লাস টাইম হচ্ছে 7টায়। আমি একটু গ্রুপে মেসেজ দিই। হুম তো আগের ক্লাসটি তো ভালোভাবে বুঝতেই পারছো মনে হয়। তো আজকে আমাদের মূল টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কেলার গুণন বা ভেক্টর গুণন। এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করবো আজকে, স্কেলার গুণন, ভেক্টর গুণন, অ্যান্ড আলোচনা করবো হচ্ছে ভেক্টর বিভাজন বা উপাংশ জিনিসটা সম্পর্কে। দেন আমরা তৃতীয় অধ্যায়, গতির অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। যাই হোক, আর জানো একটা কি ঘটনা, এই তোমাদের ক্লাস নিতে গেলেই কেন জানি আমার রাতে ঘুম হয় না। তোমরা হয়তো জোকস হিসেবে নাও, কিন্তু তোমাদের ক্লাস নিলেই কেন আমার রাতে ঘুম হয় না। যেমন কালকে রাতে জানো সারা রাত গল্প করছি ইদ্রিস ভাই আমি। তো ইদ্রিস ভাই বললো তার বিয়ের কথা, কবে সে বিয়ে করবে। তো এগুলো অনেক কথা, মানে রম্য কথা, মানে সারা রাত কথা বলছি। তো আজকে ক্লাস নেওয়ার আগে ঘুম পাড়ে আসলাম। যাই হোক, শরীর ফিটফাট আছে। তো ক্লাসে স্টুডেন্ট কই? তোমরা তোমরা ফার্স্ট সেমিস্টারেই দেখি এরকম হয়ে গেছো। ক্লাসে স্টুডেন্ট না হলে কি ক্লাস জমে? বলো তো, ক্লাসে স্টুডেন্ট না হলে কি ক্লাস জমে? হুম স্টুডেন্ট মোটামুটি সবাই চলে আসছো। হুম কনক ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যাই হোক, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যারা যারা কোর্স নিছে। তো ভেক্টর সম্পর্কে তো একটা আইডিয়া পাইছো যে ভেক্টরটা কি। ভেক্টর কি বলো তো? যার মান আছে এবং দিক আছে। এমএসডি রোহান, আসি ভাই। হ্যাঁ, আমিও আছি তোমাদের সাথে। হুম ক্লাস ক্লাস কি শুরু করে দেবো এখন, না একটু ওয়েট করবো আরও তোমাদের ফ্রেন্ডদের জন্য? ক্লাস কি এখন শুরু করে দিব? ক্লাস ক্লাস কি শুরু করে দেবো? সোহান কাজী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়েট করবো আরও তোমাদের ফ্রেন্ডদের জন্য। হুম কি বলো? কি এখন শুরু করে দিব?
কারেন্টটাও নাই। যাই হোক, আরশি জান্নাত অনন্যা ভাই কারেন্ট নাই তো। হ্যাঁ ভাই কারেন্ট নাই। জয় ভৌমিক কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আরশি জান্নাত অনন্যা ভাইয়া কারেন্ট নাই তো। হ্যাঁ কারেন্ট নাই, আমাদের তো লাইভ আর থেমে থাকবে না কারেন্টের কারণে। কারেন্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমরা লাইভ নিতেই থাকবো। তো আমরা ক্লাসটা শুরু করব 7টায়, বুঝছে? সবাই আসুক, তো কারণটাও আসুক। ও আরশি জান্নাত অনন্যা, আমাদেরও এই দিক নাই ভাইয়া। তোমার বাসা কই? হুম, যাই হোক। হুম, তো ক্লাসটি এখন মোটামুটি মনে হয় আমাদের শুরু করে দেওয়ার দরকার, আর টাইম আমরা দিব না। যাই হোক, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর সম্পর্কে। আর আমি তোমাদের যে ক্লাসগুলো এখন নিচ্ছি সম্পূর্ণ হচ্ছে এইচএসসি স্টাইলে, অর্থাৎ এইচএসসিটা যতটুকু বেসিক জানে, যে যে টপিক আছে তারা, যে যে টপিক আছে তাদের সিলেবাসে, সেই সিলেবাস অনুযায়ী তারা যতটুকু বেসিক জানে, তোমাদের ফিজিক্স ওয়ানে যে যে টপিক আছে সেই টপিক সম্পর্কে আমি খুব বেসিক সহকারে তোমাদের পড়ানোর চেষ্টা করতেছি। সেই বেসিক জানতে গেলে তোমাকে আমার ক্লাসটা ভালোভাবে করতে হবে। আমার ক্লাসটা যদি ভালোভাবে করো, ইনশাল্লাহ ফিজিক্স ওয়ান বইটি যদি তুমি নাও পড়ো, কি বলছি, ফিজিক্স ওয়ান বইটি যদি তুমি নাও পড়ো, জাস্ট আমার ক্লাসগুলো করে যদি তুমি পরীক্ষা দিতে পারো, তুমি 100% 90-র মধ্যে তুমি 88 মার্ক অ্যাটেন্ড করতে পারবা। বুঝতে পারছো? আমার ক্লাসগুলো আমি একসাথে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক সবগুলো ডিটেলসই পড়াই তোমাদের মাঝে। বুঝতে পারছো? তো যাই হোক, আমাদের আজকে ক্লাস আমরা এখন শুরু করে দেব। ভাইয়া ফিজিক্স চ্যাপ্টার 1 কই? হাই হাই, কয় কি জানো না? ফিজিক্স চ্যাপ্টার 1-এ কি আছে? ফিজিক্স চ্যাপ্টার 1-এ আছে ওই যে স্লাইড ক্যালিপাস, ভার্নিয়ার স্কেল। এগুলো কি আমার করানো সম্ভব? এগুলো করতে গেলে তোমার প্র্যাকটিক্যাল করতে হবে। এগুলো কি আমি করাই দেবো তোমাদের? না। আর ফিজিক্স 1-এর রাশি নিয়ে আমি তো আলোচনা করছি। ফিজিক্স 1-এর চ্যাপ্টার 1-এ কোনো প্রশ্নই নাই। ওটা অধ্যায় না পড়লেও তোমাদের হবে। জাস্ট অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তের জন্য তুমি একবার চোখ বোলাই নিবা, অতটুকুই। আর এমনটা না যে আমি তোমাদের সবগুলোকে ধরে ধরে সলভ করাবো। সবগুলো যদি ধরে ধরে তোমাদের সলভ করাই, তাহলে তোমাদের মেধা যাচাই হবে কিভাবে? তোমাদের জন্য যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ক্লাসে সুন্দরভাবে উপস্থাপন করব। এর মানে এই নয় যে অতি সংক্ষিপ্তগুলো আমি তোমাদের করাই দিব। আমার ক্লাসগুলো মোটামুটি করলে তুমি অতি সংক্ষিপ্ত সম্পর্কে ধারণা পাবা, যে অতি সংক্ষিপ্ত এটা আমি ইমরান ভাই ক্লাসে করছিলাম, এখন আমি খুব সাবলীলভাবে বইয়ের ভাষায় আমি জানতেছি, তাই না? হ্যাঁ তাই। তো এখন তাসনিয়া ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। যাই হোক, তো এখন যে আমরা জিনিসটা পড়ব সেই জিনিসটার নাম কি হচ্ছে ভেক্টর বিভাজন। কি বলছি? ভেক্টর ভেক্টর বিভাজন। বিভাজন, এই ভেক্টর বিভাজনকে আবার কি বলা জানো? উপাংশ। একসাথে আমরা দুইটা টপিক জানব। তো এই উপাংশ কথাটা তোমাদের পলিটি নিয়ে এসে একটু প্রথম প্রথম খটকা লাগতেই পারে যে উপাংশটা কি, আবার ভেক্টরটা কি। এমনি প্রথম খটকা লাগছে ভেক্টরটা শুনে, দেন দ্বিতীয় খটকা লাগবে যে উপাংশ এটা জিনিসপাতি, তাই না? তো তোমরা গত ক্লাসে কি পড়ে আসছো? গত ক্লাসে পড়ে আসছো সামান্তিক সূত্রের লব্ধি, তাই না? তার মানে একটি সামান্তিক সূত্র ছিল এরকম, যা তোমরা লব্ধি নির্ণয় করতেছিল, যে এইটা যদি হয় পি ভেক্টর, এটা যদি হয় কিউ ভেক্টর, তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের যোগফল অর্থাৎ লব্ধিটা কি হবে? এই তার কর্ণ আর ভেক্টর। এখন যদি তোমাকে যদি বলা হয় যে এই একটি ভেক্টর দিলাম, এই ভেক্টরটি হচ্ছে লব্ধি, তাহলে এই ভেক্টর থেকে তুমি দুইটা ভেক্টরে বিভক্ত করো। দেখো সাধারণত আমরা কি করছিলাম ফার্স্ট ক্লাসে? আমরা করছিলাম যে এই দুটি যদি হয় ভেক্টর, এই ভেক্টরের লব্ধি হবে কি? সামান্তরিকের লব্ধি হবে কি? এর কর্ণটা, তাই না? এই ক্লাসে আমরা শিখব যে এই কর্ণটা দেওয়া আছে, অর্থাৎ আর ভেক্টর দেওয়া আছে, এই আর ভেক্টর থেকে আমাকে বের করতে হবে পি ভেক্টর এবং বের করতে হবে কিউ ভেক্টর। ক্লিয়ার? তার মানে কি বুঝলা? দেখো তো, এই যে একটি ভেক্টর থেকে আমি যে দুটি ভেক্টরে, একটি ভেক্টর থেকে দুটি ভেক্টরে যে বিভক্ত করলাম না,
একটি ভেক্টর থেকে দুটি ভেক্টরের যে বিভক্তটা করলাম ওইটাই হচ্ছে ভেক্টর বিভাজন। ক্লিয়ার কথাটা কি? আমি কি বলছি যে একটি ভেক্টর থেকে, সাউন্ডটা অফ করি, একটি ভেক্টর থেকে একাধিক ভেক্টরে যে আমি বিভক্ত করলাম সেই জিনিসটাকে বলা হচ্ছে কি ভাইয়া? ভেক্টর বিভাজন। তাহলে ভাইয়া উপাংশ জিনিসটা কি? উপাংশ হচ্ছে এই ভেক্টরের এই যে বিভক্ত করা ভেক্টরগুলো আছে, মানে এই ভেক্টর থেকে যে দুটি ভেক্টরে আমি বিভক্ত করলাম সেই বিভক্ত ভেক্টরগুলোকে প্রথমোক্ত ভেক্টরের উপাংশ বলে। ক্লিয়ার বুঝলাম না, তাই না? অর্থাৎ পি ভেক্টরকে আর ভেক্টরের উপাংশ বলে। বুঝতে পারছো? আবার কিউ ভেক্টরকে আর ভেক্টর এর উপাংশ বলে। তার মানে উপাংশ জিনিসটা কি? ভেক্টর বিভাজনটা কি? ভেক্টর বিভাজনটা হচ্ছে একটি ভেক্টর থেকে একাধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াকে হচ্ছে ভেক্টর বিভাজন। উপাংশ জিনিসটা কি ভাইয়া? ওই যে একটি ভেক্টরকে যে একাধিক ভেক্টরে আমি কি করলাম? বিভক্ত করলাম, সেই বিভক্ত ভেক্টরের প্রতিটি ভেক্টরকে কি বলা হচ্ছে? উপাংশ। অর্থাৎ এই আর ভেক্টরকে আমি দুটি উপাংশে বিভক্ত করছি, এটি হচ্ছে পি ভেক্টর আর এটি হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমি লিখতেই পারি পি ভেক্টরকে আর ভেক্টরের উপাংশ বলে, আবার কিউ ভেক্টরকে আর ভেক্টরের উপাংশ বলে। এতটুকু ক্লিয়ার? এখন ভাইয়া উপাংশ জিনিসটা কি? মানে ভেক্টর যে বিভাজনটাই করব, এই ভেক্টর বিভাজনের শর্তটাই বাকি। দেখো শেখাচ্ছি, দেখো ভেক্টর যে আমরা বিভাজন করতেছি সেই ভেক্টর বিভাজনের মানে সম্পর্কটা কি? দেখো এই একটি ভেক্টর মনে করলাম এইটা হচ্ছে পি ভেক্টর। তা পি ভেক্টরে অসংখ্য ভাবে বিভক্ত করা যায় ভেক্টরকে। কি বলছি? এই পি ভেক্টরকে ভেক্টর বিভাজন করা যায় অনেকগুলো, অর্থাৎ এই পি ভেক্টরের অনেকগুলো উপাংশ থাকতে পারে। অর্থাৎ আমি লিখতে পারি এখানে যে কোনো ভেক্টরে কি থাকতে পারে? অনেকগুলো উপাংশ থাকতে পারে, অনেকগুলো উপাংশ থাকতে পারে। কোনো ভেক্টরের অনেকগুলো উপাংশ থাকতে পারে, কোনো ভেক্টরে অনেকগুলো উপাংশ থাকতে পারে। কিন্তু শর্ত কি হচ্ছে? কিন্তু শর্ত হচ্ছে এই যে বিভক্তকৃত, কি বলছি আমি? দেখো কোনো ভেক্টরকে অনেকগুলো উপাংশ থাকতে পারে, কিন্তু শর্ত হচ্ছে উপাংশগুলোকে যোগ করলে বা উপাংশগুলোর লব্ধি বের করলে, উপাংশগুলোর লব্ধি বা কি যোগফল বের করলে যাতে প্রথমোক্ত ভেক্টরটি পাওয়া যায়, এই কথাগুলো তোমাদের বই নাই, এগুলো বেসিক তোমাদের শেখাচ্ছি। দেখো তার মানে আমি লিখলাম যে কোনো ভেক্টরকে অনেকগুলো উপাংশে বিভক্ত করা যায় বা অনেকগুলো উপাংশ থাকতে পারে, কিন্তু অনেকগুলো উপাংশ যে থাকবে তার শর্তটা কি হচ্ছে? শর্তটা হচ্ছে উপাংশগুলোর যোগফল বা লব্ধি আমি যদি বের করি তাহলে আমি প্রথমোক্ত ভেক্টর পাবো। অর্থাৎ এই একটি মনে করো পি ভেক্টরের এইদিকে একটা, 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 এইদিকে একটা। অর্থাৎ পি ভেক্টরের এখানে উপাংশ অনেকগুলো না, অর্থাৎ এইটা একটা উপাংশ, এইটা একটা উপাংশ, এইটা একটা উপাংশ, এইটা একটা উপাংশ, দেন এইটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, এইটা একটা উপাংশ। অর্থাৎ পি ভেক্টরের অনেকগুলো উপাংশ থাকতে পারে। কি বলছি? পি ভেক্টরের অনেকগুলো উপাংশ থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে এটাই যে সেই উপাংশগুলোকে যোগ করলে যাতে পুনরায় পি ভেক্টর পাওয়া যায়। ক্লিয়ার? অর্থাৎ এই ভেক্টরটা যদি হয় এ ভেক্টর, মনে করো এই ভেক্টরটা হয়ে যদি হয় বি ভেক্টর, অর্থাৎ আমি যদি ওই এ ভেক্টর, এইটা হলো এ ভেক্টর আর এইটা হচ্ছে কি বি ভেক্টর, এই ভেক্টর দ্বয়কে আমি যদি কি করি সামান্তরিক সূত্রের সাহায্যে যোগ করি, যাতে করে আমি পুনরায় এইখানকার যে ভেক্টরটা আছে পি ভেক্টর ওটা পাই। কথা বুঝলে না, তাই না? দেখো
আমি পি ভেক্টরকে অনেকগুলো উপাংশে বিভক্ত করছি, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, কিন্তু উপাংশ হওয়ার শর্তটা কি? উপাংশ হবে, সবগুলো রাশিতে আর উপাংশ হবে না, উপাংশ হবে। উপাংশ হওয়ার শর্তটা কি? যে উপাংশ হওয়ার শর্তটা হচ্ছে আমি এই যে পি ভেক্টরকে এ ভেক্টর এবং বি ভেক্টরের উপাংশে পরিণত করলাম, এই এ ভেক্টর এবং বি ভেক্টরকে আবার লব্ধি করলে অর্থাৎ যোগ করলে যাতে এই প্রধান ভেক্টরটি পাওয়া যায়, অর্থাৎ পি ভেক্টরটি যাতে করে পাওয়া যায়। এতটুকু ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার। দেন এটা যদি হয় সি ভেক্টর, এটা যদি হয় ডি ভেক্টর, তেমনি আমি যদি সি ভেক্টর প্লাস ডি ভেক্টর করি, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, তবুও যেন আমি পি ভেক্টর করি, পি ভেক্টর পাই। এতটুকু ক্লিয়ার? তেমনি এটা যদি হয় ই ভেক্টর, এটাও যদি হয় ই ভেক্টর, তেমনি আমি সরি এটা যদি এফ হয়, এটা ই এটা এফ, তাহলে আমি যদি ই ভেক্টর প্লাস এফ ভেক্টর করি তাহলেও যেন আমি প্রথমোক্ত ভেক্টর অর্থাৎ পি ভেক্টরটা পাই। বুঝলা উপাংশ নির্ণয় সত্য কি? উপাংশ হবে, কখন হবে? যদি উপাংশগুলোকে যোগ করলে, দুটি উপাংশকে যোগ করলে যাতে পুনরায় প্রধান ভেক্টরটি পাওয়া যায়। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এমএসটি রোহান ভাই ভিডিও কোয়ালিটি ভালো না ভাই, কারেন্ট না হলে তো একটু সমস্যা হবেই, এটা তোমাদের মানায় নিতে হবে, তাই না? তা ভেক্টর বিভাজনটা ক্লিয়ার কিনা, যে উপাংশ নির্ণয় করাটা ক্লিয়ার? একটু ক্লিয়ার, একটু ডান লেখো তো। তো আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো। তা দেন এই যে ভেক্টর বিভাজনটা আছে, কি বলছি, এই যে ভেক্টর বিভাজনটা আছে, তো এই ভেক্টর বিভাজনের গাণিতিক যে ব্যবহারগুলো আছে, সেই গাণিতিক ব্যবহারগুলো সমাধান করার জন্য এই ভেক্টর বিভাজনকে ভাগ করেছি দুই ভাগে। কি বলছি, আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য সাধারণত ভেক্টরকে দুইটা উপাংশে পরিণত করা হয় বা দুইটায় ভেক্টর বিভাজন করা হয়। একটির নাম কি, সাধারণত ভেক্টর বিভাজন করতেছি আমি, ভেক্টর বিভাজন হয় দুই ভাবে, ভেক্টর বিভাজন হয় কত? দুই ভাবে, বা ভেক্টরের উপাংশ হচ্ছে দুই ভাবে। একটি হচ্ছে কি, একটি হচ্ছে আনুভূমিক উপাংশ, একটি হচ্ছে আনুভূমিক উপাংশ, একটি হচ্ছে আনুভূমিক উপাংশ, আর দুই নাম্বারটা কি বলতো? দুই নাম্বার হচ্ছে লম্বিক উপাংশ, লম্বিক উপাংশ। এতটুকু ক্লিয়ার? যে ভেক্টর বিভাজন করা হয় দুই ভাগে, সেইটি হচ্ছে আনুভূমিক উপাংশ, আর দুই নাম্বারটা হচ্ছে লম্বিক উপাংশ। তা এখন ভাইয়া আমরা উপাংশ জিনিসটা ক্লিয়ার হইলাম, এখন আনুভূমিক উপাংশ কি ভাইয়া আর লম্বিক উপাংশ কি? আগে শেখো ভাইয়া আনুভূমিক উপাংশটা কি। তা আনুভূমিক উপাংশ নির্ণয় করতে গেলে তোমাকে একটি সমতল কল্পনা করতে হবে, অর্থাৎ চতুর্ভুজ কল্পনা করতে হবে। দেখো এইটা একটা সমতল কল্পনা করলাম, যে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাই না? তো আমি চাচ্ছি কি বের করতে বলতো? আমি চাচ্ছি হচ্ছে আনুভূমিক উপাংশ বের করতে। তার মানে এই যে তলটা আছে ও এক্স, বলতো এই তলটার নাম কি? তো ও এক্স তলটার নাম হচ্ছে ও এক্স, এই যে তলটা আছে এই তলটার নাম হচ্ছে আনুভূমিক তল, আনুভূমিক তল, তাই না? তাহলে এই ও এক্স তলটা হচ্ছে আনুভূমিক তল, দেখা যায় যায়। দেন এইটা যদি হয় ওয়াই, তাহলে ভাইয়া ও ওয়াই যে তলটা আছে, ও ওয়াই যে তলটা আছে ওটা কি তল? অবভিয়াসলি এটা উলম্ব তল। তাহলে ও এক্স অর্থাৎ এই বরাবর যেহেতু এটা ভূমি বরাবর আছে, সুতরাং ওই ও এক্স তলকে বলা হচ্ছে আনুভূমিক তল। এই ও ওয়াই যেহেতু লম্ব বরাবর আছে, তাহলে ও ওয়াই তলকে বলা হচ্ছে লম্বিক তল বা উলম্ব তল, তাই না? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। দেন আমি এখন চাচ্ছি, আমি মনে করো আমি চাচ্ছি যে একটি ভেক্টর দেওয়া আছে সেটি হচ্ছে পি, মনে করো এই একটি ভেক্টর দেওয়া আছে এটা হচ্ছে পি। তো পি ভেক্টরের আনুভূমিক উপাংশ বের করো, পি ভেক্টরের আনুভূমিক উপাংশ বের করো। আমাকে এইটা প্রশ্নে আসছে যে পি ভেক্টরের আনুভূমিক উপাংশ বের করো, উপাংশ কি মনে করো বের করো, প্রশ্নটা লিখলাম। তাহলে আমাকে ফার্স্ট অফ অল কি জানো কাজ কি, যে যেটা আনুভূমিক উপাংশ দিছে তার মানে এই একটি চতুর্ভুজ, আমি চতুর্ভাগের মধ্যে আমি নিলাম একটি পি ভেক্টর। পি ভেক্টরের আনুভূমিক উপাংশ যারা কি বোঝা জানো, যে পি ভেক্টরের দুই প্রান্ত, ভেক্টরের প্রান্ত কয়টা? দুই প্রান্ত, একটি হচ্ছে আদি প্রান্ত আর একটি হচ্ছে শেষ প্রান্ত, বা একটি হচ্ছে পাদবিন্দু আর একটি হচ্ছে শীর্ষবিন্দু। তো ভেক্টরের এই দুই প্রান্ত হতে যে
তলের ওপর আমি উপাংশ চাচ্ছি, সেখানে লম্ব অঙ্কন করতে হবে। কি বলছি দেখো, এতটুকু মাথায় জটিলভাবে নিও না যে আনুভূমিক উপাংশ যখন আমরা নির্ণয় করতে যাব, ফার্স্ট অফ অল আমাকে চিন্তা করতে হবে যে আমি আনুভূমিক উপাংশ যদি নির্ণয় করতে যাই তো আমাকে কোন তলের ওপর আনুভূমিক উপাংশ নিতে হবে? আমাকে আনুভূমিক উপাংশ নিতে হবে আনুভূমিক তলের ওপর। কেমনে নিব? ভেক্টরের দুই প্রান্ত হতে আনুভূমিক তলের উপর আমাকে লম্ব অঙ্কন করতে হবে। অর্থাৎ এইখান থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে, এইখান থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করলাম, তাই না? লম্ব অঙ্কন করলাম, হ্যাঁ। তো লম্বগুলো দেখা মানে ডিরেক্ট দাঁড়িয়ে দেওয়া যাবে না, এই ফোঁটা ফোঁটা দিতে হবে, তাই না? তো দেন এই যে লম্ব অঙ্কন করলাম সেটা আনুভূমিক তলের, এইটা মনে করো এ বিন্দু ছেদ করলো, আর এই যে লম্ব অঙ্কন করলাম এটা মনে করো বি বিন্দুতে ছেদ করলো। এটা যদি এ বিন্দু আর বি বিন্দুতে ভাইয়া ছেদ করে তাহলে কি বলে জানো? পি ভেক্টরের আনুভূমিক উপাংশ হচ্ছে এবি। ক্লিয়ার? বুঝলাম না? দেখো তাহলে যদি এই যে ছেদ করলো, উপাংশ জিনিসটা খুবই সোজা। এই যে ছেদ করলো, যে দুই প্রান্ত থেকে লম্ব অঙ্কন করলাম, একটি ছেদ করলো এ বিন্দুতে আরটি ছেদ করলো বি বিন্দুতে, তাহলে পি ভেক্টরের আনুভূমিক উপাংশ, আনুভূমিক ভূমিক উপাংশ, উপাংশ উপাংশের মান কত হবে বলতো? এবি। অর্থাৎ এইখান থেকে এতটুকু দূরত্ব যতটুকু সেটাই হচ্ছে কি আনুভূমিক উপাংশ। তাহলে পি ভেক্টরের আনুভূমিক উপাংশ হচ্ছে এবি ভেক্টর। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কি? এতটুকু ক্লিয়ার। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই পি ভেক্টরটা দেখো তো ভাইয়া, এই দিকে সোজাসুজি কি করতেছে? ক্রিয়া করতেছে, তাই না? অর্থাৎ এই দিক থেকে এই দিক সোজাসুজি ক্রিয়া করতেছে। ভাইয়া আমরা তো সামান্তরিকের সূত্র বললাম, আমরা তো ত্রিভুজের সূত্র বললাম, সেখানে তো দেখছি ভেক্টরটা ক্রিয়া করে এই বরাবর নির্দিষ্ট একটি কোণে, তাই না? হ্যাঁ, তাই ভেক্টর যদি নির্দিষ্ট কোণে ক্রিয়া করে, ভাইয়া আমার এমন একটি ভেক্টর দেখান যেটা হেলে গেছে, তার উপাংশ বের করা শেখান। অবশ্যই ভাই আমি তার উপাংশ বের করা শেখাবো। দেখো এখন আমি ওইটা শেখাচ্ছি। যে মনে করো একটি ভেক্টর পি ভেক্টর, সে পি ভেক্টরটা কেমন আছে? এই বরাবর আছে, অর্থাৎ বাঁকানোভাবে আছে। তা মনে করলাম এই পি ভেক্টর, এই পি ভেক্টরের আমি কি করব? আনুভূমিক উপাংশ নির্ণয় করব। তো ফার্স্ট অফ অল আমার কাজ কি? এটা চতুর্ভাগ নেওয়া, নিলাম। আনুভূমিক উপাংশ মানে কি? আনুভূমিক তলের ওপর ভেক্টরের দুই প্রান্ত হতে লম্ব অঙ্কন করতে হবে। তা ভেক্টরের এই প্রান্ত, আদি প্রান্ত কোথায় আছে দেখো তো ভাইয়া? এই যে চতুর্ভাগের মূল বিন্দুতে আছে না? শেষ প্রান্ত কোথায় আছে? এইখানে আছে না? তার মানে এইখান থেকে আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে, সেম টু সেম। আচ্ছা এই বিন্দু থেকে আমি যদি এই বিন্দুর উপর লম্ব অঙ্কন করি তাহলে বিন্দুটা কোথায় থাকবে? ওইখানে তো থাকবে, তাই না? এখন যদি বলি যে ইমরান মাটিতে দাঁড়ায় আছে, মনে করো এই যে এখানে আমি ইমরান, এটা আমি মাটিতে দাঁড়ায় আছি, তো আমার পাটা কিসে থাকবে? মাটিতেই তো থাকবে, তাই না? তেমনি এই ভেক্টরের, এই যে পি ভেক্টরের শেষ বিন্দু এটা, আদি বিন্দু কই আছে? আদি বিন্দু তো আছে কেন্দ্রে, এইখানে কেন্দ্রে আছে। তার মানে কেন্দ্র থেকে যদি আমি কেন্দ্রের ওপর লম্ব অঙ্কন করি তাহলে ওই লম্বটা কি দেখা যাবে? যাবে না। তাই এই বিন্দুর লম্ব হচ্ছে ওইটা নিচে, তাহলে এটা যদি হয় ও, এটা যদি হয় এ, তাহলে এই পি ভেক্টর এর উপাংশ, পি ভেক্টরের উপাংশ কি উপাংশ? আনুভূমিক, আনুভূমিক উপাংশ কি? ও এ ভেক্টর। এতটুকু ক্লিয়ার? আনুভূমিক উপাংশ ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? আনুভূমিক উপাংশ ক্লিয়ার? একটু কমেন্ট করো তো দেখি। অপূর্ব মোহনতা ক্লিয়ার। যাই হোক, সাগর আহমেদ ক্লিয়ার। তাহলে ভাই উলম্ব উপাংশটা কি? ভাই উলম্ব উপাংশটা কি ভাইয়া বলো তো? আনুভূমিক উপাংশ মানে হচ্ছে আনুভূমিক তলের উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে বলো তো ভাই উলম্ব উপাংশটা কি? তাহলে ভাইয়া বোঝাচ্ছে উলম্ব মানে উলম্ব তলের উপর লম্ব অঙ্কন করতে পারবে, এটাই কি ভাইয়া? হ্যাঁ ভাইয়া এটাই, যে আনুভূমিক উপাংশ মানে হচ্ছে আনুভূমিক তলের উপর লম্ব অঙ্কন করতে হবে, আর উলম্ব উপাংশ মানে হচ্ছে কি ভাইয়া? উলম্ব তলের উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এখন যদি তোমাকে যে বলা হয় যে পি ভেক্টরের আনুভূমিক উপাংশ নহে, পি ভেক্টরের লম্বিক উপাংশ বের করো, পি ভেক্টরের লম্বিক উপাংশ বের করো, তাহলে তোমার কাজ হবে এই পি ভেক্টরের দুই প্রান্ত হতে উলম্ব তলের উপর লম্ব অঙ্কন করা। অর্থাৎ এই যে বিন্দুটা, মনে করো এই যে আদি বিন্দু আছে, আদি বিন্দু থেকে যে আমি এই ওয়াই অক্ষের অর্থাৎ
উলম্ব, এটা উলম্ব তল না, তো ওয়াই অক্ষের ওপর যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে এইখান থেকে লম্ব অঙ্কন করা মানে কি ওই বিন্দুতেই লম্ব অঙ্কন করা, আর ওই বিন্দুতে লম্ব অঙ্কন করলে কি দেখা যাবে না, তার মানে ওই ও বিন্দুই হচ্ছে এই পি ভেক্টরের আদি বিন্দুর লম্ব। ক্লিয়ার? ক্লিয়ার। তেমনি পি ভেক্টরের শীর্ষবিন্দু কি এইটা, তা এইখান থেকে আমি ওয়াই অক্ষের উপর যে লম্ব অঙ্কন করি, এই যে ছেদ করলো এখানে, কোন বিন্দুতে ছেদ করলো, মনে করলাম বি বিন্দুতে ছেদ করলো, তাহলে কি বোঝাচ্ছে জানো, পি ভেক্টরের লম্বিক উপাংশ হচ্ছে উপাংশ হচ্ছে কত, ও বি ভেক্টর। এতটুকু ক্লিয়ার? আনুভূমিক উপাংশ আর লম্বিক উপাংশ ক্লিয়ার? ক্লিয়ার কি পি ভেক্টরের আনুভূমিক উপাংশ থাকলে পি ভেক্টরের দুই প্রান্ত হতে আনুভূমিক তলের উপর লম্ব অঙ্কন করতে হবে, লম্বগুলো এই আনুভূমিক তলের যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদকৃত অংশের যে মানটা আছে এতটুকু, সেটাই হচ্ছে কি আনুভূমিক উপাংশ। সেম টু সেম উলম্ব উপাংশ কি ভাইয়া, বা লম্বিক উপাংশ কি, পি ভেক্টরের দুই প্রান্ত হতে উলম্ব তলের উপর লম্ব অঙ্কন করতে হবে, যে বিন্দুতে ছেদ করে সেই ছেদকৃত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী যে মান বা দিক বলো সেটাই হচ্ছে লম্বিক উপাংশ। এতটুকু ক্লিয়ার কিনা বলো? দেখি এতটুকু ক্লিয়ার কিনা? আরশি, জান্নাত, অনন্যা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমার ক্লিয়ার কিনা বলো তো? হ্যাঁ, ক্লিয়ার হলে সি লিখে দাও, আর ডান লিখলে ডি লিখে দাও, একটা লিখলেই হবে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা? জয় ভৌমিক ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। কনক ক্লিয়ার। তারপরে আর কি আসো, শাফিক রহমান ক্লিয়ার, অপূর্ব মোহন্তা ক্লিয়ার। ক্লিয়ার। যাই হোক, এতটুকু ক্লিয়ার? কি হলো? টার্গেট প্রথম সেমিস্টারে আমরা ভিডিও কই, খালি কমেন্ট দেখতে পাচ্ছি। আপনার দেখা যাচ্ছে? দেখেন তো একটু। হাই হাই, কি কাহিনী হয়েছে? আমার ভিডিও আমি দেখতে পাচ্ছি না, জাস্ট কমেন্ট দেখতে পাচ্ছি। যাই হোক, আমার ভিডিও দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো কোথায় ছাড়লাম? আনুভূমিক উপাংশ আর লম্বিক উপাংশ তো আশা করি ক্লিয়ার হইছো। তো এই সম্পর্কে আর তোমাদের বেসিক এর চেয়ে ভালো আর হবে না। রিফাত হোসেন ক্লিয়ার, সাগর আহমেদ ক্লিয়ার, পার্সেস ডান। হ্যাঁ ঠিক আছে। এখন ভাইয়া শোনো, আমি কি বলছিলাম, এখানে দেখো তো, পি ভেক্টরের আণবিক উপাংশ হচ্ছে ওই। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে কি পারে না ভাইয়া, যে ও এ তো বুঝলাম ভাইয়া, ও এর মানটা কি হবে, ও এ ভেক্টরের মানটা কি হবে একটু বলেন তো, ও এটা কতটুকু এবং ও বিটা বা কতটুকু একটু আমাকে বলেন তো, যে ও এ কত বড়, ও বি কত বড়। হ্যাঁ, এটাই এখন শেখাচ্ছি। দেখো, ও এ কত বড় আর ও বি কত বড়। আচ্ছা, এই একটি ভেক্টর মনে করো পি ভেক্টর, তাই না? তাই এই ও এ ভেক্টরকে মনে করলে ধরলাম আমি আরেকটা ভেক্টর, সেই ভেক্টরের নাম দিলাম মনে করো হচ্ছে কিউ ভেক্টর, অর্থাৎ ও এ ভেক্টরও যা কিউ ভেক্টরও তা। বুঝতে পারছো? তো এটা যদি হয় পি, আর মনে করো এটা কি ওবি ভেক্টর, তো ওবি ভেক্টরকে আমি নাম দিলাম মনে করো পি কিউ আর ভেক্টর, তাহলে ওবি ভেক্টরকে দিলাম হচ্ছে আর ভেক্টর। তাহলে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে কি পারে না, যে ভাইয়া কিউ ভেক্টরের মানটা কত, ভাইয়া আর ভেক্টরের মানটা কত, এটা কিভাবে বের করবো? কিভাবে বের করবো? হ্যাঁ, কারণ আমি তো এটার মান জানি না। তা আমি এতটুকু তো জানি যে এটা এখন কিউ ভেক্টর, এই কিউ ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা। কিউ ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে আমি কি পড়ছি? হ্যাঁ, ত্রিকোণমিতিতে আমি কি পড়ছি? ত্রিকোণমিতিতে আমি পড়ছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিকোণমিতি আমি কি পড়ছি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তা আমি এই ত্রিভুজটা এই দিক দিয়ে অঙ্কন করি, তাহলে তোমাদের সুবিধা হবে। যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কি শিখছি, এটা যদি হয় থিটা, লম্ব কি সমকোণের
সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তো এই বাহুটার নাম হচ্ছে লম্ব। দেন তাই না, আর সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর এই বাহুটার নাম হবে তাহলে কি ভাইয়া? ভূমি। তাহলে এই চিত্রে অর্থাৎ এইটা যদি হয় মনে করো সি, তাহলে দেখো তো ও ত্রিভুজ ও এ সি এ, ও এ সি এ কার কার মান দেওয়া আছে? মান দেওয়া আছে এই পি ভেক্টরের অর্থাৎ অতিভুজের মান দেওয়া আছে, তাই না? মান লাগবে কার? মান লাগবে আমার ভূমির। ভূমির মান লাগবে, দেওয়া আছে অতিভুজের মান। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কসের। তাহলে আমি যদি এইখান থেকে ভূমি এর মানটা বের করতে চাই, তাহলে আমাকে ফালাইতে হবে কিসের সূত্র? কসের সূত্র। কস থিটা ইজুয়াল কি? কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। ভূমি এর মান চাচ্ছি, ভূমি এর মানটা কি? ভূমি এর মানটা হচ্ছে কিউ গেল, ভাগ অতিভুজ। অতিভুজের মানটা কি? পি। রাইট রাইট, অতিভুজের মানটা পি না? এই দেখো অতিভুজের মানটা পি না? তাহলে আমি চাচ্ছি কিউ এর মান বের করতে, তাহলে কিউ ইজ ইকুয়াল কি লেখা যায়? পি ইন্টু কস থিটা। এতটুকু ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এতটুকু, যে কিউ ইজ ইকুয়াল লেখা যায় পি কস থিটা। এটা হচ্ছে কি? ও এর মান, তাই না? এতটুকু তোমরা আশা করি তোমরা ক্লিয়ার হইছো। তো এখন আমরা শিখবো হচ্ছে ভাইয়া এটা যদি হয় থিটা, তাহলে এই ত্রিভুজের এই কোণটা কত হবে? আচ্ছা তোমাদেরকে আমি বলি যে এইখানটা যদি হয় থিটা, তাহলে ফুল কোণটা কত ভাইয়া? 90 ডিগ্রি। এটা যদি হয় 90, দেখো এটা যদি হয় ফুলটা যদি হয় 90, তাহলে এইটুকু যদি হয় থিটা, অর্থাৎ এতটুকু যদি হয় থিটা, তাহলে এইখান থেকে এতটুকু কোণটার নাম কি? 90 মাইনাস থিটা। এতটুকু ক্লিয়ার কিনা? দেখো ফুলটা যদি হয় থিটা, না ফুলটা যদি হয় 90 ডিগ্রি, তার মধ্যে সি ও এ কোণটা যদি হয় থিটা, তাহলে বাকিটা কত হবে? 90 মাইনাস থিটা। এতটুকু আশা করি ক্লিয়ার হইছো। দেন আমরা এখন হিসাব করব লম্বিক উপাংশের এই ও বি এর মানটা। তো কেমন ছিল আগে দেখি। এই একটা তল ছিল এরকম, এটা পি ভেক্টর ছিল, তা আমার মান বের করা লাগবে ও বি এর মান, তাই না? তাই এটা ছিল হচ্ছে থিটা, আর এতটুকু কত? 90 মাইনাস থিটা। তো আমি এখন কল্পনা করব কোন ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজ ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে। তো ও বি সি ত্রিভুজ আগেরটা কেমন ছিল? এরকম ছিল। তো এইবার দেখো ও বি ত্রিভুজের সূক্ষ্মকোণ কোনটা বলো তো? এই 90 মাইনাস থিটা। আগের ক্ষেত্রে সূক্ষ্মকোণ ছিল থিটা, কিন্তু এখন আমি চিন্তা করতেছি ও বি সি, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণ কোনটা? এইটা। এই ত্রিভুজ এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আর সমকোণের বিপরীত বাহু কি? সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এতটা জানোই। আর এটা হচ্ছে ভূমি, তাই না? তাই তো আমাকে লাগতেছে কার মান? এই ভূমির মান, অর্থাৎ এটা ও, এটা বি, আর এটা ছিল সি। তো আমাকে মান লাগতেছে হচ্ছে ও বি, অর্থাৎ ভূমির। এটা যদি হয় ভূমির মান, ভূমির মান যদি আমাকে লাগে, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? কসের। কস থিটা হবে এখানে, আরো না কস থিটা হবে না, কস কি হবে? 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা সমান কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি মান কি? ওবি। ওবি মানে কি বলো তো? ওবি মানে ধরছিলাম আমি মনে করো কিউ, না ওবি মানে ধরছিলাম আর। ওবি মানে আর ধরছিলাম না, যে আমি ধরছিলাম এটা হচ্ছে ও এ, আমি ধরছিলাম ও এ ইজ ইকুয়াল হচ্ছে কিউ, আর ও বি ইজ ইকুয়াল ধরছিলাম আমি আর, তাই না? আর এটা দেওয়া ছিল পি, তাই না? তাই তাহলে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? ভূমি ভাগ অতিভুজ। অতিভুজের মান কি? পি। অতিভুজের মান হচ্ছে পি, তার এখানে পি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কি লেখা যায় জানো? এসএসসিতে পড়েই আসছো হায়ার ম্যাথে এবং জেনারেল ম্যাথে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে সাইন থিটা। মুখস্থ এইটা, মানে ম্যাথমেটিক্স ফিজিক্স যতদিন তোমার জীবনে থাকবে ততদিন এই সূত্রটা তোমার জীবনে লাগবে, যে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল লেখা যায় সাইন থিটা। তাহলে এখানে কি লেখা যায়? আর ডিভাইডেড পি। তাহলে আমাকে লাগবে কার মান? আর এর মান। তাহলে আমি পিটা দিকে গুণ করে দেবো, অর্থাৎ পি সাইন থিটা ইজ ইকুয়াল আর।
অর্থাৎ আমি কি বুঝলাম যে আমার আনুভূমিক উপাংশের মানটা কি হবে? আনুভূমিক উপাংশের মান হচ্ছে পি কস থিটা, আর উলম্ব উপাংশের মানটা কি হবে? পি সাইন থিটা। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন আসো শর্ট ট্রিক্স শেখাই দিই। যখন তোমাকে উপাংশ নির্ণয় করতে শেখাবে, এগুলো এখন হয়তো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি মানতেছি তোমাদের এগুলো মাথার উপর দিয়ে এখন যাবে, যেহেতু তোমরা এখন ছোট আসো। কিন্তু পরবর্তীতে যখন আমি চতুর্থ অধ্যায় করাবো, চতুর্থ অধ্যায়ে তুমি যদি গিয়ে দেখবা যে এগুলো তুমি আগে থেকেই শিখে আসছো ইমরান ভাইয়ের দ্বিতীয় অধ্যায়ে, তখন তোমাকে চতুর্থ অধ্যায়টা ইজি মনে হবে। এটা হচ্ছে উপাংশ নির্ণয় করা, আমি তোমাকে শিখাইলাম। উপাংশ সম্পর্কে এই অধ্যায় অতটা বিস্তারিত নাই, কিন্তু চতুর্থ অধ্যায়ে তোমাকে উপাংশটা লাগবে। যার কারণে আমি এখানে ভালো করে শিখাইলাম, যাতে চতুর্থ অধ্যায়ে তোমাকে আমি বলে দিতে পারি যে দ্বিতীয় অধ্যায়ে আমি এটা শিখাইছিলাম এইভাবে এইভাবে। ডু ক্লিয়ার? ক্লিয়ার। তো দেন আমি তোমাকে একটা শর্ট ট্রিক্স শিখাই দিচ্ছি যে কোথায় ভাইয়া সাইন হবে। অর্থাৎ এইখানে ও এর মান কত বেরোলো? ও এর মান বলো তো কত? ও এর মান পি কস থিটা বেরোইছিল। আর ওবি এর মান কত বেরাইলো? ওবি এর মান বেরাইলো পি সাইন থিটা। অর্থাৎ আনুভূমিক উপাংশের মান বেরাইলো কস থিটা, আর লম্বিক উপাংশের মান বেরাইলো পি সাইন থিটা। এখন কোথায় বুঝবা যে সাইন থিটা ব্যবহার হবে আর কোথায় কস থিটা ব্যবহার হবে তুমি বলো তো? এটা বুঝতে পারবা হচ্ছে যে 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 বাহুর সাথে থিটা কোণ থাকবে সেই ক্ষেত্রে আসবে কস। কি বলছি? যে বাহুর সাথে থিটা কোণ থাকিবে সেখানে আসিবে কস। যে বাহুর সাথে থিটা কোণ থাকিবে না সেটা হচ্ছে সাইন। ক্লিয়ার? 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 কি দেখো বলছি কি, যে বাহুর সাথে থিটা কোণ থাকিবে সেখানে ত্রিকোণমিতি অনুপাত আসবে কস। যে বাহুর সাথে থিটা কোণ থাকিবে না সেটাই আসবে সাইন। ক্লিয়ার? তাহলে দেখো তো ও এ বাহুর সাথে থিটা কোণ আছে কি নাই? আছে। তাহলে ও এ বাহুর যখন উপাংশ নির্ণয় করতে যাব তখন ত্রিকোণমিতি কোন উপাংশটা আসবে? কোন অনুপাতটা আসবে? কস। আর ও বি এর সাথে যেহেতু থিটা আছে কি না, এখানে থিটা আছে, এটা কত? 90 মাইনাস থিটা। তাহলে এখানে কি থিটা আছে? না। যেহেতু ওইখানে থিটা নাই, সুতরাং এইখানে আসবে কি? সাইন। দেন যার সাথে থিটা থাকবে সেটা আসবে কস, যার সাথে থিটা থাকবে না ওখানে আসবে সাইন। এবং আরেকটা কি, যার উপাংশ নির্ণয় করতে চাচ্ছি তার মান বসে দেব, এখানে বসে দিলাম, এখানে বসে দিলাম। ক্লিয়ার? বুঝলা না? যার সাথে থিটা থাকবে সেখানে আসবে কস, যার সাথে থিটা থাকবে না সেখানে আসবে সাইন। দেন যার উপাংশ নির্ণয় করতে চাচ্ছে, পি ভেক্টর উপাংশ নির্ণয় করতে চাচ্ছি, এখানে একটা পি বসাই দাও, এখানে একটা পি বসাই দাও, শেষ। এতটুকু বুঝাইলাম না? যদি তোমার শর্ট ট্রিক্স চাও তাহলে এই শর্ট ট্রিক্স ফলো করতে পারো। এতটুকু ক্লিয়ার? কি বলো? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। এরপরে আমরা এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনামূলক পর্ব। নেটের মনে হয় সমস্যা হয়ে গেছে। জয় ভৌমিক সি ক্লিয়ার, এমডি খালেদ সি ক্লিয়ার, শাফিক রহমান ক্লিয়ার, রিফাত হোসেন ক্লিয়ার, কনক ক্লিয়ার, এমএসটি রাবেয়া বর্ষি ইয়াস বস, হ্যাঁ, অরূপ মহন্ত ক্লিয়ার, প্রাসানজিৎ ভৌমিক ক্লিয়ার, সাগর আহমেদ ক্লিয়ার, রিফাত হোসাইন ডান ভাইয়া, খালিদ সি ভাইয়া। আমি কি তোমাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছে না ব্যর্থ হয়েছি বলো? সক্ষম হয়েছে না ব্যর্থ হয়েছে? এতটুকু ক্লিয়ার? আরাফাত ভস, ভস থেকে বস হবে, বস ভস না। আরশি জান্নাত অনন্যা ক্লিয়ার। হ্যাঁ, যাই হোক, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন আমরা শিখবো এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের এটা আগে করানোর উপায় কি? চতুর্থ অধ্যায় যখন তোমরা এটা হঠাৎ করে শুনতা তোমাদের মাথা চাইতে ঘুরে, যার কারণে আমি দ্বিতীয় অধ্যায়টা ক্লিয়ার করে দিলাম। চতুর্থ অধ্যায়ে হালকা একটু টাচ দিয়ে দেবো, তোমাদের সব মনে থাকবে। আর চতুর্থ অধ্যায় এমন একটি অধ্যায় যেইখান থেকে কোনো বছর প্রশ্ন মিস যাবে না। 100% দুটো রচনামূলক আছে, ওইখান থেকে 100% একটা আসবে। কোনো সময়ে দুটাই দিছে বোর্ড। তো এখন আমরা শিখবো হচ্ছে গুণন, অর্থাৎ দুটি ভেক্টরের গুণন শিখবো এখন আমরা। যে আমরা ভেক্টর তো এতদিন পড়লাম,
সাধারণত আমরা ফার্স্ট ক্লাসে কি শিখছি, যে দুটি ভেক্টরকে যোগ কিভাবে করতে হয় এইটা শিখছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে দুটি ভেক্টরের গুণটা কিভাবে শিখতে হয়। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তো দেখো, দুটি ভেক্টরের যোগ কিভাবে করতে হয়, দুটি ভেক্টরের গুণ কিভাবে করতে হয়, এগুলো আমরা শিখবো। যোগ সম্পর্কে আলোচনা করছি, এখন আমরা গুণ শিখবো। তো গুণ, তো দেখো ভেক্টরের গুণ হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানা লাগবে স্কেলার গুণন। স্কেলার গুণন, ভেক্টরের গুণ কত প্রকার? দুই প্রকার, স্কেলার গুণন আর এটা হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন, এই স্কেলার গুণনকে আবার কি বলে জানো? এই স্কেলার গুণনকে আবার কি বলা হয়? ডট গুণন। ডট গুণন। এই ভেক্টর গুণনকে আবার কি বলা হয় জানো? ক্রস গুণন। তার মানে বুঝলাম ভাইয়া, ভেক্টরের গুণ দুই ভাবে হয়, স্কেলার গুণন আর এটা ভেক্টর গুণন। স্কেলার গুণনকে আবার ডট গুণন বলে, ভেক্টর গুণনকে আবার ক্রস গুণন বলে। তাহলে ভাইয়া এই স্কেলার গুণনটা কি আর ভেক্টর গুণনটা কি? এই মনে করো একটি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এই আরেকটি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এরা পরস্পর মনে করো থিটা কোণে একে অপরকে ক্রিয়া করতেছে। তাহলে ভাইয়া এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী যদি আমি গুণ করি, তাহলে কখন স্কেলার হবে আর কখন ভেক্টর আমি কিভাবে বুঝবো? শুনে রাখো ভাইয়া, যে দুটি ভেক্টরের গুণ করে যদি আমি একটি স্কেলার ভেক্টর পাই, কি সরি স্কেলার রাশি পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে কি? স্কেলার গুণন। কি বলছি? দুটি ভেক্টরের গুণ করে যদি আমি একটি স্কেলার রাশি পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। অর্থাৎ এ গুণন বি করে যদি আমি একটি স্কেলার পাই, তাহলে এই যে এ এবং বি গুণ করলাম তাকে বলা হচ্ছে স্কেলার গুণন এবং ডট গুণন। এবং এদের প্রতীকটা কি? এদের মধ্যে যে স্কেলার গুণন হইল তার মধ্যে প্রতীকটা কি? এই যে এখানে একটা ডট দিতে হবে। ক্লিয়ার? অর্থাৎ এ এবং বি দুটি গুণ করে, এরা দুটাই ভেক্টর, মানুষের দিক আছে, কিন্তু গুণ করে এদের পাওয়া যাবে স্কেলার। অর্থাৎ মান থাকবে ঠিকই ভাইয়া, অর্থাৎ মান থাকবে ঠিকই, দিক নেহি থাকবে না। তাহলে এই ধরনের গুণনকে বলা হচ্ছে স্কেলার গুণন। আর স্কেলার গুণনকে প্রকাশ করা হয় কি দ্বারা? ওই এ ভেক্টর দিবা, এই ডট দিতেই হবে, আর এটা হচ্ছে বি ভেক্টর। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ভেক্টর গুণনটা কি? দুটি ভেক্টরের গুণ করে যদি আমি কি পাই? একটি ভেক্টর রাশি পাই। এখানে আমি কি শিখলাম? এটা স্কেলার রাশি। আমি এখন যদি দুটা ভেক্টরকে গুণ করলাম গুণ করে আমি যদি একটি ভেক্টর পাই, কি পাই? ভেক্টর, অর্থাৎ যার মান আছে প্লাস দিক আছে, তাহলে আমি মান প্লাস দিক যদি উভয় পাই, তাহলে সেই সকল গুণনকে বলবো আমরা ভেক্টর গুণন। তা ভেক্টর গুণন কিভাবে বুঝবো? এখানে যেমন ছিল ডট, এখানে থাকবে হচ্ছে ক্রস। তাহলে এ ক্রস বি এরা পরস্পর হচ্ছে ভেক্টর গুণন। তাহলে স্কেলার গুণন আর ভেক্টর গুণনের মধ্যে পার্থক্যটা কি? এই সাংকেতিক চিহ্ন। যখন স্কেলার গুণন আসবে তখন আসবে ডট, আর যখন ভেক্টর গুণন আসবে তখন আসবে ক্রস। এতটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে ভাইয়া এটা তো জানলাম যে স্কেলার গুণনটা এটা আর ভেক্টর গুণনটা এটা। তাহলে এখন আমি কি শিখবো? আমি শিখবো ভাইয়া, আমি যদি দুটি ভেক্টরের স্কেলার গুণনটা করি, তার যে মানটা আসবে সেই মানটার পরিমাণ কত, আমি এখন এইটা শিখবো। ভাইয়া আমি দুটি ভেক্টরের যে ভেক্টর গুণন করলাম, তার যে আমি ভেক্টরের যে আমি গুণ করি, অর্থাৎ ভেক্টর গুণ করি, তাহলে সেখানে মান থাকবে এবং দিকটা থাকবে। তো মানটা কি পাবো, দিকটা কি পাবো, আমার কি জানার আকাঙ্ক্ষা থাকে না? শোনো কি বললাম, যে স্কেলার গুণন করলে আমি একটা স্কেলার মান পাবো, স্কেলার রাশি পাবো, যেখানে শুধু মান থাকবে। তো আমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে সেই মানটার পরিমাণ কত, তাই না? সেই মানটা আমি কি করবো? পরিমাণ বের করা শিখবো। দুটি ভেক্টর রাশি গুণ করলে ভেক্টর গুণন হয়। যে ভেক্টর রাশি পাওয়া যায় তাহলে তাকে বলে ভেক্টর গুণন। ভেক্টর গুণনে কি কি থাকে? একটি মান থাকে আর একটা দিক থাকে। তো আমার মনে তো আকাঙ্ক্ষা জাগতেই পারে যে মানটা কি আবার দিকটা কি, তাই না? তাই তো এখন আমি শিখবো হচ্ছে মান বের করা আর দিক বের করা। এতটুকু কাজ আমার। দেখো এখন আমি শিখবো হচ্ছে মান বের করা আর দিক বের করা। স্কেলার গুণন আগে আমরা মান কি করবো? স্কেলার গুণন শিখবো। স্কেলার গুণন কিভাবে করা? তো মনে করো এই একটি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এরা পরস্পর ক্রিয়া করতেছে কত? থিটা ডিগ্রিতে। তো আমি এখন কি করবো? স্কেলার গুণন করবো। অর্থাৎ এ ভেক্টর
এই যে স্কেলার গুণন মানে কি, ডট গুণন ডট দিলাম, বি ভেক্টর করলাম, তাহলে এই সমান সমান কি লেখা যায় জানো? কি লেখা যায় বলো তো? কেউ কি জানো? জানো না, আমি শেখাচ্ছি। দেখো তোমাদের আমি কি পড়াইছিলাম, ফার্স্ট চ্যাপ্টারে একটা পড়ার সাথে আরেকটা পড়া রিলেটেড আছে, মাথায় রাখবা যে এ ভেক্টর এর মান কি বলতো, মান কি, দেন বি ভেক্টরের মান কি। এটা আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট ক্লাসে আমি পড়াইছিলাম। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো যে এ ভেক্টরের মানটা কি আর বি ভেক্টরের মানটা কি। তোমাদের কি আমি ফার্স্ট ক্লাসে এগুলো অনেকবার করাইছি, তোমরা যে আজকে না পারো তোমাদের এক একটার খবর আছে। বলো এ ভেক্টরের মান কি আর বি ভেক্টরের মান কি। ফার্স্ট ক্লাসে সামান্তরিক সূত্রে কতবার বলছি যে এ ভেক্টরের মান কি, বি ভেক্টরের মান কি। মাথায় রাখবা, মাথায় রাখবা। আজকে যদি তোমরা খালি না পারো তাহলে তোমাদের অবস্থা আমি শেষ করে দেবো। বলো এ ভেক্টরের মান কি, তাড়াতাড়ি বলো। কই 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 কমেন্ট কই, কি রে কেউ পারো না? এগুলো তো হবে না, এগুলো হবে না, তাড়াতাড়ি কমেন্ট কই। সাগর আহমেদ, গুড গুড। সাগর আহমেদ গুড। সাগর আহমেদ বলছো যে এ ভেক্টরের মান জাস্ট এ, বি ভেক্টরের মান জাস্ট বি। জয় ভৌমিক বলছো এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি। আর রিফাত হোসাইন ভাইয়া এটা কেমন কথা, তুমি এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান পি কেমনে আসলো, কারণ তো পি নাই। অরূপ অহন্ত সিতে কি ভাইয়া, গুড। শাফিক রহমান এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি। রাবেয়া বর্ষি এ ভেক্টরের মান এ, গুড গুড, গুড। আশা করি বুঝতে পারছি, গুড। হ্যাঁ গুড, তোমরা আমি সার্থক, তোমরা আমার কথা বুঝতে পারছো। যাই হোক, তা এ ভেক্টরের মান জাস্ট কি ভাইয়া এ, বি ভেক্টরের মান কি জাস্ট ভাইয়া বি। এতটুকু তো জানো তাই না? তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে স্কেলার গুণনের ক্ষেত্রে এ ভেক্টরের মান বসাই দেওয়া। এ ভেক্টরের মান কি ভাইয়া জাস্ট এ, বি ভেক্টরের মান কি ভাইয়া জাস্ট বি দিলাম, এতটুকু বসাই দেওয়া। দেন কি কাজ করা জানো? দেন এদের মধ্যবর্তী যে কোণটা আছে তার কোসাইন নেওয়া, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কি থিটা, থিটা। তা থিটা দিলে তার অবশ্যই যার সামনে এটা ত্রিকোণমিতি অনুপাত যাবে। ত্রিকোণমিতি অনুপাতটা হবে কি, সাইন হবে, কস হবে, ট্যান হবে, না কট হবে, না কোসেক হবে। সেই অনুপাতটা হবে হচ্ছে কস। অর্থাৎ আমি যদি কখনো এ ভেক্টর ডট বি ভেক্টর করতে চাই তাহলে আমি যে মানটা পাবো সেই মানটা কি বলতো, সেই মানটা হচ্ছে এ ভেক্টরের মান জানতে হবে, বি ভেক্টরের মান জানতে হবে এবং মধ্যবর্তী কোণটা জানতে হবে, তাই না? এখন মনে করো যে এ ভেক্টরের মান আছে, মনে করো এ ভেক্টর সমান হচ্ছে 5, বি ভেক্টর সমান মনে করো হচ্ছে 5, আর কস থিটা, থিটা সমান মনে করো হচ্ছে, মনে করো কত দিবা 0, 0 তো হবে না, এই মনে করো দেওয়া হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো হবে না, 45, 45। তো cos 45 ডিগ্রির মান কত কিভাবে তুমি বের করবা? এ ভেক্টরের মান কি ভাইয়া 5 ভেক্টর, এ ভেক্টরের মান যদি হয় 5 তাহলে 5 ভেক্টরের মান কি হবে, মান কি হবে জাস্ট 5, তাহলে এখানে 5 হচ্ছে। বি ভেক্টরের মান কত 5, দেন cos থিটার মান কত 45, তাহলে এইটা ক্যালকুলেশন করে তুমি যা পাবা সেটাই তো হচ্ছে এ গুণন বি, অর্থাৎ এ ডট বি। এতটুকু ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। আমি কি বলছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর করলে ফার্স্ট অফ অল আমাদের নিতে হবে এ ভেক্টরের মান নিব, দেন বি ভেক্টরের মান নিব, দেন থিটা নিব। থিটাটা ত্রিকোণমিতি কোন অনুপাত থাকবে, কস থাকবে স্কেলার গুণনের ক্ষেত্রে। ক্লিয়ার? এখন তোমার যদি অঙ্ক আসে এর মান দেওয়া থাকবে, বির মান দেওয়া থাকবে, থিটার মান দেওয়া থাকবে, জাস্ট তুমি এইটা ক্যালকুলেশনে ফালাইলে হয়ে গেল। এতটুকু জাস্ট, খুব সহজ। দেন ভাই স্কেলার গুণন তো বুঝলাম যে স্কেলার গুণন এ বি কস থিটা, এখানে শুধু দেখো তো ভাই কি আছে, এই পুরো জিনিসটাকে আমি ক্যালকুলেশন যদি করি এই পুরো জিনিসটা থেকে আমি কি পাবো, জাস্ট মান পাবো। আর মান যদি পাই তাহলে সেটা কি ভাইয়া স্কেলার রাশি প্রমাণিত। স্কেলার রাশি হচ্ছে না, দিক প্রকাশ পাবে না এখানে, তার মানে শুধু মান প্রকাশ পাচ্ছে। স্কেলার রাশি কাকে বলে, যে সকল রাশিতে মান আছে দিক নাই তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। তেমনি এটা হচ্ছে স্কেলার গুণন। ক্লিয়ার? এখন আমরা শিখবো হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন, ভেক্টর গুণন। তা ভেক্টর গুণন হতে হলে কি করতে হবে? মনে করি
একটু কাটা নিয়ে, হ্যাঁ স্কেলার গুণন যদি শিখছি তখন আমরা এখন ভেক্টর গুণন শিখবো। হ্যাঁ, তো মনে করি এই একটি ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাই এটা মনে করো পরস্পর কোন ডিগ্রি কোণে আছে, থিটা ডিগ্রি। এটা মনে করো ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, বা এটা মনে করো সরি এগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে জাস্ট ডিরেক্ট এটাকে এ ধরো, এই ফুল রাশিটাকে এ ধরো, এখান থেকে এতটুকু এ, এখান থেকে এতটুকু বি। তাহলে এখন যদি বলি ভেক্টর গুণন করো, অর্থাৎ এ ভেক্টর গুণিত বি ভেক্টর। ভেক্টর গুণনের সাংকেতিক চিহ্ন কি, এখানে সাংকেতিক চিহ্ন হচ্ছে ডট, এখানে সাংকেতিক চিহ্ন হচ্ছে ক্রস। তাই এ ক্রস বি করো, তাহলে এর মানটা কি হবে আর এর দিকটা কি হবে। ভেক্টর গুণনে কি কি থাকবে, ভেক্টর গুণনে মান থাকবে প্লাস দিক থাকবে। স্কেলার গুণনে কি থাকবে, স্কেলার গুণনে শুধু মাত্র মান থাকবে। তার মানে আমি স্কেলার গুণনে শুধু মান বের করে আমার কেল্লা ফতে শেষ। তাহলে ভেক্টর গুণনে আমার কি মানের সাথে দিকও লাগবে। তো আমি আগে চেষ্টা করবো কি মান বের করা, তারপরে আগে চেষ্টা করবো দিক বের করা। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এ ভেক্টরের আমি যদি এখন ভেক্টর এ গুণন বি ভেক্টর গুণন করতে চাই, তাহলে আমি ফার্স্ট অফ অল কি করতে হবে জানো, এ ভেক্টরের মান বসাইতে হবে। এ ভেক্টরের মান কি, জাস্ট এ। বি ভেক্টরের মান কি, জাস্ট বি। দেন এদের নিতে হবে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ এর মান কি, থিটা। দেন স্কেলার গুণনের ক্ষেত্রে আমি নিছিলাম কি ভাইয়া, কস। ভেক্টর গুণনের ক্ষেত্রে জাস্ট একটু সেন্স কি নিতে হবে, সাইন। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার? এই ক্লিয়ার? দেখো স্কেলার গুণনের ক্ষেত্রে কি ছিল, স্কেলার গুণনের ক্ষেত্রে ছিল কস। ভেক্টর গুণনের ছিল কি ভাইয়া, থাকবে শুধু সাইন। তাহলে এতটুকু দ্বারা কি বোঝায়, এতটুকু দ্বারা কি বোঝায় ভাইয়া, এতটুকু দ্বারা বোঝা যাচ্ছে মান। যেহেতু ভেক্টর গুণনে দুটি ভেক্টরকে গুণ করে দুটি ভেক্টরকে গুণ করে মান এবং দিক পাবো, উভয় পাবো। এ পর্যন্ত শুধু আমি কি পাইছি, মান পাইছি। তো এখনো আমার কি আছে, দিক পেন্ডিং আছে, অর্থাৎ দিকের মান আমি পাই নাই। তো এখন আমার কাজ হচ্ছে দিক বের করা, যে এটা দ্বারা কি বোঝায়, শুধু মান বোঝায়। ভেক্টর গুণনে মান এবং দিক দুটো থাকবে, তাহলে আমি দিক নির্দেশ করা শিখাবো। দিকটা কি শোনো, যদি কখনো থাকে দিকটা কিভাবে নির্ণয় করবা, শোনো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই ক্ষেত্রে দিক কেমন হবে, আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এটা দ্বারা কি বোঝা জানো, এ থেকে বিতে যাওয়া মানে এইখান থেকে এতটুকু এদিকে যাওয়া, বি থেকে এতে আসা মানে এইখান থেকে এতটুকু আসা, বুঝলা। তা আগে আমি চিন্তা করবো হচ্ছে এ থেকে বিতে যাওয়া। তা এ থেকে যদি বিতে যায়, তাহলে আমাকে কি করতে হবে জানো, আমাকে কাজ করতে হবে, যদি এ থেকে অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি দিকটা কি পাবো জানো, সেক্ষেত্রে আমি দিকটা পাবো এইখান থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে যেহেতু এই দিকে যাচ্ছে লম্ব অঙ্কন করা। যে লম্বটা পাবো সেও তো একটা ভেক্টর, সেই ভেক্টরের নাম হচ্ছে ইটা ভেক্টর। কি বলছি, এটাকে প্রকাশ করা হয় ইটা। ইটা কি চিহ্ন, ইটা। অর্থাৎ এখানে আমি একটা কি পাবো, আরেকটি চিহ্ন পাবো, ইটা ভেক্টর। এটাকে বলা হচ্ছে ইটা। কি বলছি দেখো, দিকটা কিভাবে প্রকাশ পায় ভেক্টরের, আমি যেহেতু এ থেকে বি দিকে যাচ্ছি, তাহলে এ থেকে বি দিকে যাই, তাহলে এ ক্রস বি ভেক্টর করলে দিকটা কোন দিকে হবে, আমার তো কনফিউশন আছে। সেই কনফিউশন দূর করার জন্য আমি এই ইটা এর মানটা কিভাবে পাবো, ইটা এর মানটা কিভাবে পাবো, এই বিন্দু হতে এ থেকে যেহেতু বি দিকে যাচ্ছে, তাহলে উপরের দিকে আমাকে কি করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন যদি বলতো ভাইয়া এ থেকে বি বুঝলাম, এখন যদি বলতো যে তুমি ভেক্টরটা ভাইয়া বি থেকে এতে আসো, অর্থাৎ এই দিক থেকে এই দিকে আসো, যদি তোমাকে এ থেকে বিতে বলে এই দিক থেকে তুমি উপরে লম্ব অঙ্কন করবা। এখন যদি প্রশ্ন হচ্ছে তোমার পরীক্ষায় যদি বলে যে বি ভেক্টর গুণিত এ ভেক্টর করো, তাহলে দেখো তো বি আগে ছিল এ পরে ছিল, তার মানে ভেক্টর ক্রিয়া করতেছে কোন দিকে, নিচের দিকে। তাহলে তোমাকে কাজ হচ্ছে এই বিন্দু থেকে নিচের দিকে লম্ব অঙ্কন করা। নিচের দিকে লম্বের মান কত হবে, এই যে ইটা। ক্লিয়ার? ক্লিয়ার। অর্থাৎ এ থেকে বিতে গেলে ভেক্টর লম্ব হবে এই দিকে, বি থেকে এতে আসলে লম্ব হবে নিচে। ক্লিয়ার? এই ইটা দ্বারা এটাই বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা এটাই বোঝায়। অর্থাৎ এ ডট বি গুণ করলে হয় এ বি কস থিটা, এ ক্রস বি গুণ করলে এ বি সাইন থিটা ইন্টু ইটা। ইটাটা কি ভাইয়া, ইটাটা হচ্ছে একটা একক ভেক্টর। একক ভেক্টর। এখন একক ভেক্টর সম্পর্কে আমরা আলোচনা করব। এতটুকু ক্লিয়ার? ভেক্টরের ডট গুণন ক্রস গুণন ক্লিয়ার হয়েছে কি?
ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণন সম্পর্কে ক্লিয়ার হইছো? কমেন্ট করো সি আর ডি লেখা শুরু করে দাও। আশা করি ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণন সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়েছে বেসিক। তো এখন আমরা শিখবো হচ্ছে বিশেষ কিছু ভেক্টর। বিশেষ কিছু ভেক্টর হচ্ছে একক ভেক্টর। এখন আমরা শিখবো হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টরটা কি? যে ভেক্টরের মান এক, কি বলছি, যে সকল ভেক্টরের মান এক তাকে বলা হচ্ছে একক ভেক্টর। অর্থাৎ মনে করো এ ভেক্টরের যদি মান এক হয়, যদি মানটা এক হয় তবে এই এ ভেক্টরকে কি বলা হয়? একক ভেক্টর। ক্লিয়ার? অর্থাৎ বি ভেক্টরের মান যদি হয় এক, তাহলে এই বি ভেক্টরকে বলা হচ্ছে একক ভেক্টর। ভাইয়া একক ভেক্টর বুঝলাম, তো একক ভেক্টরের ভাই কাজটা কি ভাইয়া? আসে একক ভেক্টর বুঝতে গেলে আরো একটি জিনিস বুঝতে হবে। সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটা হচ্ছে আয়ত একক ভেক্টর। একক ভেক্টর বুঝলাম ভাই, একক ভেক্টরের কাজটা কি? একক ভেক্টরের কাজটা আছে ভাই আয়ত একক ভেক্টরে। আবার আয়ত একক ভেক্টরটা কি? হ্যাঁ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন আসে একটি লজিক্যাল প্রশ্ন, বাবারা তুমি আমাদের কাছ থেকে কি শিখবা? অন্যান্য প্ল্যাটফর্ম দেখবা অনেক ফ্রি ক্লাস দিচ্ছে, আমাদের কাছ থেকে তুমি কি শিখবা? ওদের কাছে বেসিক নাই, আমাদের কাছে বেসিক। একজন সেদিন দেখলাম কমেন্ট করছে যে 2 যোগ 2 4 হয়, এটা সবাই পড়ায়। বা a প্লাস বি অল স্কয়ার, a প্লাস বি অল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সবাই পড়ায়। আমরা তোমাদের কি পড়াই? আমরা তোমাদের পড়াই ফিল করে যে a প্লাস বি অল স্কয়ার কেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো এইটা। দেন এগুলা তুমি বেসিক সহকারে জানো যে এই দেখো এইটা হচ্ছে সমতলের ক্ষেত্রে। তোমাদের বইয়ে দেখবা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক কথা নামে একটা কথা আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, সেম টু সেম এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, দেন সেম টু সেম এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাই এখন তোমাদের কাছে লজিক্যাল প্রশ্ন, তোমাদের যখন নতুন নতুন পলিটেকনিকে যাবা তখন বন্ধুদের এইগুলো প্রশ্ন করে মাথা ঘুরে দিবা, তাহলে ক্লাসে ফোকাসে আসতে পারবা, স্যারদের ফোকাসে আসবা, স্যারদের এই ধরনের কথা বলবা, প্রশ্ন করবা, তাহলে তোমাদের স্যাররাও একটা বিশেষ দৃষ্টি থাকবে। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি? আর এটাকে সমতলটা দেখো, সমতলের ক্ষেত্রে এই কোণটার মান কত? 90, এই কোণটার মান কত? 90, এই কোণটার মান কত? 90, এই কোণটার মান কত হচ্ছে? 90। 4 গুণিত 90 মানে কি? 360। অর্থাৎ পুরোটার কোণের মান হচ্ছে 360। সে অনুযায়ী এই পুরো কোণটার মান হওয়ার কথা কত? 360। কিন্তু এটা যদি 90, এটা যদি 90, এটা যদি 90 হয়, তাহলে এই পুরো কোণটা কত? 270 হয়। এটা কিভাবে হয় বলো তো? বেসিক, পুরোটা যদি হয় 360, এখানেও তো 360 হওয়ার কথা, কিন্তু এখানে 90, এখানে 90, এখানে 90 কেন? বলো, কমেন্ট করো। কমেন্ট করো তো। বলো, আমরা জানি এক বৃত্তীয় কোণ সমান 360 ডিগ্রি, তাহলে এটা অনুযায়ী 360 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু বইয়ে বলেই দিয়েছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রতিটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে 90, এখান থেকে এতটুকু 90, এখান থেকে এতটুকু 90, তিনটা যোগ করে দেও 360 ডিগ্রি হয় কি না? হয় না তো? কেন হইল না বলো? জানো কি? জানো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাড়াতাড়ি কমেন্ট করো। জানলে হ্যাঁ বলো, না জানলে না বলো, কমেন্ট করো। আরশি জান্নাত অনন্যা, ত্রিমাত্রিক কোণটাই 270 কেন হইল? এর মানে কি এই গণিতের বেসিক শেষ? গণিতের বেসিকে তুমি কি পড়ছো? যে এক বৃত্তীয় কোণ সমান 360 ডিগ্রি, তাই না? এখানেও তো একটা বৃত্ত অঙ্কন করলে 360 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু 360 ডিগ্রি হলো না কেন? নো রোহান, নো। হ্যাঁ, আরশি জান্নাত অনন্যা, 4 মাত্রিকটায় 360 ডিগ্রি হবে না, ত্রিমাত্রিক, কারণ এখানে 3টা কোণ আর 4টা কোণ, 3 কোণের সমষ্টি। না 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 না, তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল তোমাদের ধারণা। তোমাদের ধারণা আমি বোঝাচ্ছি, দেখো এখন এগুলা হচ্ছে বেসিক,
তো এই বেসিক তোমরা আর অন্য স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা কি জানো? তুমি এটা জানো না। আমি আমি টিচিং এক্সপিরিয়েন্স আমার কত বছর থেকে জানো? আমি 9 থেকে ক্লাস 9কে পড়াইছি, ক্লাস 10 থেকে ক্লাস 10কে পড়াইছি, ক্লাস 10 থেকে বের হওয়ার পরেও ক্লাস করাচ্ছি। তোমরা ভাবতেই পারো যে ইমরান ভাই শুধু এখানে ক্লাস নেয় না, আমি শুধু এখানে ক্লাস নেই না, আমি বাসা যাই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন আমি বাসায় প্রাইভেট পড়াই। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। বৃহস্পতিবার ক্লাস 9, 10, ক্লাস 8, 9, 10, সেখানে 200 জন স্টুডেন্টকে পড়াই, 200 জন। আমি এই জিনিস ভাইয়া শুধু এখানে পড়াই না, ক্লাস 9 থেকে আমরা প্রাইভেট পড়া শুরু করে দিয়েছি, বুঝছো? এই বেসিকটা আমাদের একদিনে হয় নাই, যে কোনো অঙ্কের বেসিক নিয়ে আসবো আমাদের কাছে। আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ, কিন্তু আমি নিচ্ছি ফিজিক্স। সত্যি আমি ছোটো থেকে আমি ম্যাথ নিয়েই ব্যস্ত, ম্যাথে আমার ভালো লাগতো, কিন্তু এখন নিচ্ছি ফিজিক্স। যাই হোক, তো এখন আমাদের বেসিক শেখাচ্ছি। দেখো যে এখানে কেন 360 ডিগ্রি হলো আর এখানে কেন 270 ডিগ্রি হলো। দেখো মূল কথাটা হচ্ছে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এটা 360 ডিগ্রি হবে, এটা সম্পূর্ণ রাইট। কারণ কি জানো? এখানে সমতল, অর্থাৎ একটি তল কল্পনা করা হয়েছে, একটি তল কল্পনা করা হয়েছে, অর্থাৎ এখানে একটি তল কল্পনা করা হয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে ত্রিমাত্রিক, এখানে ত্রিমাত্রিক মানে কি জানো? এখানে তল আসবে 3টা, এখানে একটা তল, এখানে তল আসবে 3টা। তল মানে কি? এই পুরোটা একটা বোর্ড মানে হচ্ছে ভাই একটা তল। তার মানে কি? এই বোর্ডের ক্ষেত্রে এইটা যথেষ্ট, অর্থাৎ এই যে চতুর্ভাগটা এই বোর্ডের ক্ষেত্রে হবে 360 ডিগ্রি, অর্থাৎ এই বোর্ডটা আমি এরকম করি 360 ডিগ্রি হবে। কিন্তু 3টা তলকে এই বোর্ডটাকে বলা যাবে না। ভাইয়া 3টা তল কোথায় আছে একটু উদাহরণ দেন তো। তুমি যে ঘরে আছো ভাইয়া, সে ঘরের এই দিকে দাঁড়ায় থাকে, জাস্ট কোণার দিকে লক্ষ্য করো। তোমার ঘরের কোণাটা দেখো তো কিভাবে। তোমার ঘরের কোণাটা সেম টু সেম এরকম না? তোমার ঘরের কোণাটা এরকম না ভাইয়া? দেখো তো এরকম না? তোমার ঘরের কোণাটা এরকম না যে এইখানে একটা দেওয়াল, এই দিকে একটা দেওয়াল থাকে, এটা তোমার ঘরের কোণা। এখানে একটা দেওয়াল, এখানে একটা দেওয়াল, তাহলে এইটা উত্তর পাশের দেওয়াল, এটা থেকে দক্ষিণ পাশের দেওয়াল। এবং যাদের ছাদ পিটা বাড়িয়েছে তারা দেখো তো এই বরাবর, উপর বরাবর একটা ছাদ থাকে না? এই ঘরের কোনায় দেখো এই দিক বরাবর একটা দেওয়াল আছে, এই দিক বরাবর একটা দেওয়াল আছে, দেন উপরে একটা দেওয়াল আছে, এদিকে একটা দেওয়ালকে একটা তল, এদিকে একটা দেওয়াল থেকে একটা তল, আর উপরে একটা তল, উপরে একটা ছাদকে বলা হচ্ছে কি একটা তল। তাহলে তল হলো কয়টা? 3টা। আর 3টা দেওয়ালে কোথায় যায় লাগছে? 3টা দেওয়ালে যায় এখানে লাগছে। এখানে যদি লাগে ঘরের কোণা লক্ষ্য করে দেখবা যে প্রতিটা ঘরের কোণা থেকে এইদিকে যে মানে ছাদটা গেছে 90 ডিগ্রি, লম্ব বরাবর যে নিচে আসছে ওটাও 90 ডিগ্রি। ঘরের কোণাটা দেখবা কিভাবে কিরকম হয়? ঘরের কোণা এরকম হয় না? তো এই দিক বরাবর 90 ডিগ্রি গেছে, এই দিক বরাবর 90 ডিগ্রি গেছে, উপরের ছাদটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। তাহলে 3টা যোগ করলে 360 ডিগ্রি কখনোই হবে না, কারণ তল হচ্ছে 3টা। মূল কথা হচ্ছে এই 3টা যোগ করে 360 ডিগ্রি হওয়ার কথা ছিল, হবে না। কারণ কি? এখানে তল 3টা আর এখানে তল একটা। এতটুকু ক্লিয়ার? এখানে তল হচ্ছে 3টা আর এখানে তল হচ্ছে একটা। এতটুকু ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এগুলো হচ্ছে বেসিক। এগুলা প্রশ্ন তোমাদের বন্ধু বান্ধবদের করবা, দেখবা যে কেউ পারবে না। তাহলে তুমি তো ফোকাসে আসতে যাচ্ছ, আর পলিটা নিয়ে ফোকাসে আসতে হবে, নাহলে হাতের ম্যাথ তো নাই, কপাল খারাপ, ভালো মানে পড়াশোনা করেও রেজাল্ট ভালো হবে না। যাই হোক, তো এখন আমরা শিখবো হচ্ছে আয়ত একক ভেক্টর। তা আয়ত একক ভেক্টরটা কি জানো? আয়ত একক ভেক্টরটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিতে হবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক মানে কি? এখানে হচ্ছে ও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, বুঝলা? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ 3টা তল থাকতে হবে। তার প্রতিটা কোণ কত? প্রতিটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি। ও এক্স অক্ষ বরাবর একক ভেক্টর থাকে। সাধারণত একক ভেক্টরগুলো কি কি হয় জানো? একক ভেক্টর হয় আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো সাধারণত একক ভেক্টরগুলো হয়। তো ও এক্স অক্ষ বরাবর যে ভেক্টরগুলো থাকে, একক ভেক্টরগুলো থাকে, অর্থাৎ এই যে একক ভেক্টরগুলো থাকে, অর্থাৎ এর মান যদি হয় 1, তাহলে এই ভেক্টরটাকে বলা হচ্ছে একক ভেক্টর। তো ও এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে ভেক্টরগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে আই ক্যাপ, অর্থাৎ এইখানে আছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে জেড ক্যাপ।
জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কে ক্যাপ। এতটুকু ক্লিয়ার? দেখো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটাকে বলা হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটাকে বলা হয় জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটাকে বলা হচ্ছে কে ক্যাপ। এখন এই আই ক্যাপের আই ভেক্টর অর্থাৎ আই একক ভেক্টরের মান কি বলতো? মান জাস্ট এ। মান কি? মান জাস্ট 1। অর্থাৎ যে একক ভেক্টরের মানটা কি বলতো তাইলে? মান 1। কে একক ভেক্টরের মানটা কি বলতো? মান জাস্ট 1। তাহলে আমি এখন শিখব যে স্কেলার গুণনের ক্ষেত্রে আয়ত একক ভেক্টরের গুণন। তো এখন আমি কি শিখবো জানো? তোমাদের বইয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত বা রচনামূলকের জন্য এইটা সাধারণত আসে থাকে যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল জেড ক্যাপ ডট জেড ক্যাপ ইজ ইকুয়াল কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল কত বলতো? কসের উপর নির্ভর করে কস 0 ডিগ্রি মান কি বলতো? এটা হচ্ছে 0 থেকে হিরো, আমি হিসাব করি, আর এটা হচ্ছে হিরো থেকে 0। তাহলে cos 0 ডিগ্রি মান যেহেতু 1, এখানে 1 হচ্ছে। অর্থাৎ আমার কাছে বই নেই তো, যার কারণে আমি প্রমাণটা এইটা বানাই দিলাম, আমার মনে ছিল না। আমি 0 থেকে হিরো কি বুঝতে জানো? যে সাইনের ক্ষেত্রে 0 থেকে 1-এ যায়, আর কসের ক্ষেত্রে 1 থেকে 0-তে যায়। কেন এটা বললাম পরবর্তীতে বুঝতে পারবা। দেন আরও একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে কি? আই ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল জে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল কে ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল 0। এই দুইটার প্রমাণ করতে হবে। দেখো এই দুইটা প্রমাণ করতে হবে, তোমাদের এগুলো আমি নোট দিয়ে দেবো, জাস্ট এখন আমি এগুলো বোঝাচ্ছি। হ্যাঁ, এগুলো বোঝাচ্ছি। দেখো এই দুইটা প্রমাণ করতে যাওয়া মানে কি ভাই? দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে দেখো তো আই ক্যাপ কি? আই ক্যাপ কি? দেখো আই ক্যাপ মানে কি ভাই? দেখো তো এক্স অক্ষ বরাবর, দেন এখানেও ডট ডট, আবার আই ক্যাপ দিলাম। এই দুটার মধ্যবর্তী কি হবে? কি গুণন হবে? কি গুণন হবে? সাংকেতিক চিহ্ন। দেখো সাংকেতিক চিহ্ন কি বলে? সাংকেতিক চিহ্ন বলে হচ্ছে এরা পরস্পর ডট গুণনে আছে। যদি পরস্পর ডট গুণনে থাকে তাহলে ভাইয়া আমি ডট গুণনের ক্ষেত্রে কি পড়ছিলাম? যে এ ডট বি ইজ ইকুয়াল কি লেখা যায়? যে এ বি কস থিটা, তাই না? আর এ ক্রস বি ক্ষেত্রে কি পড়ছিলাম? যে এ বি সাইন থিটা, তারপরে হচ্ছে ইটা ক্যাপ। এটা পড়ছিলাম কি পারি নাই? এটা হচ্ছে স্কেলার গুণনের ক্ষেত্রে, এটা হচ্ছে ভেক্টর গুণনের ক্ষেত্রে। তো এখন আমি কি করতেছি? এখন আমি ডট গুণন করতেছি, অর্থাৎ স্কেলার গুণন করতেছি। তো এখন আমি যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করতে চাই তাহলে আই ভেক্টরের আগে মান বসবে। তো আমি বলছিলাম কি এ ভেক্টরের মান জাস্ট এ, তাহলে আই ভেক্টরের মান কি? জাস্ট আই ডট। এই আই ভেক্টরের মান কি? জাস্ট আই ডট। দেন থিটা বসবে, কস থিটা বসবে, ভাইয়া থিটা বসবে। আচ্ছা দেখো তো আই ক্যাপ মানে কি ভাইয়া? এক্স অক্ষে গেছে, আবার আই ক্যাপ মানে কি ভাইয়া? এক্স অক্ষে গেছে। অর্থাৎ একটি ভেক্টর কি করতেছে? আই ক্যাপ এই দিকে, অপর আরেকটি ভেক্টর কার সমান? ওই আই ভেক্টরের সমান, সেটাও ক্রিয়া করতেছে এই বরাবর। তাহলে এই বরাবর যদি ক্রিয়া করছে দুইটা ভেক্টর, একটি হচ্ছে আই ক্যাপ, অপরটি হচ্ছে আই ক্যাপ, তাহলে তাদের মধ্যবর্তী কোনো কোণ আছে? তারা তো উভয়ে এক্স অক্ষের দিকে গেছে। কারণ কি? আমি কি বলছি? যে এক্স অক্ষের দিকে কোন ভেক্টর থাকে? আই ক্যাপ থাকে। ওয়াই অক্ষের দিকে কোন ভেক্টর থাকে? জেড ক্যাপ থাকে। জেড অক্ষের দিকে কোন ভেক্টর থাকে? কে ক্যাপ থাকে। তারপরে এক্স অক্ষের দিকে যদি আই ক্যাপ দুটো থাকে তাহলে একটা আই ক্যাপ দিলাম, পরবর্তী এর উপরও আরেকটা আই ক্যাপ হবে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে কি হবে না? একটু বলতো, এতটুকু ক্লিয়ার? দেখো দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, মনে করো আমিও যাচ্ছি এদিকে, আমার আরেকটা বন্ধু আমার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার? সি লেখে ক্লিয়ার বলো তো, এতটুকু ক্লিয়ার কিনা? যে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এতটুকু ক্লিয়ার? আরে ভাই তাড়াতাড়ি কমেন্ট করো। এতটুকু ক্লিয়ার? তাদের মধ্যবর্তী কোণ যে 0 ডিগ্রি কেন হইল বলো তো? আরশি জান্নাত সি, জয় ভৌমিক সি, কনক সি। হ্যাঁ ক্লিয়ার। দুটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে এবং তাদের মানও যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আই ভেক্টর গুণন আই ভেক্টর, তাহলে থিটার মান কত? 0 ডিগ্রি। থিটার মান 0 ডিগ্রি দিলাম।
দেন স্কেলার গুণনের ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাতটা আসবে সে তার মান কি, তার মান হচ্ছে কস। তাহলে ভাইয়া আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল কি হবে, আমি জানি কি একক ভেক্টরের মান কি, আমি জানি একক ভেক্টরের মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 1, আর cos 0 ডিগ্রির মান কি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 গুণন 1 1 গুণন 1 ইজ ইকুয়াল কি 1, তাই না? তাই অনুরূপভাবে কি বলছি, অনুরূপভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ এটা কি ভেক্টর গুণন, এটা স্কেলার গুণন, তাহলে আগে স্কেলার গুণন দিয়ে দাও, জে ইন্টু জে দিলাম। দেন এদের মধ্যবর্তী কোণ কত হবে, জে ক্যাপ কোন দিকে ক্রিয়া করতেছে, উপরের দিকে, একটি জে ক্যাপ উপরের দিকে, পরবর্তী জে ক্যাপ উপরের দিকে। যদি বলি দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে এবং তার যদি মান একই হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান কত, এই ভেক্টরের মান 1, এই ভেক্টরের মান 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে ফলাফল কত 1। তেমনি অনুরূপভাবে কি, তাহলে বলো তো কে ক্যাপ ডট কে ক্যাপ কেমন হবে, ওরও মান হবে 1। তো তোমরা জাস্ট এই আই ক্যাপটা সুন্দরভাবে লিখবা, এই আই ক্যাপটা সুন্দরভাবে লিখবা, বইয়ে যেভাবে সাজানো আছে ওইভাবেই লিখবা, নয়তো আমি তোমাদের নোট করে দিব। তো আই ক্যাপটা সুন্দরভাবে লেখার পর দেন আমরা লিখবো অনুরূপভাবে, আমরা এই কথাটা লিখবো, দেন অনুরূপভাবে আমরা আই ক্যাপটা সুন্দরভাবে দেখাবো, দেন আমরা লিখবো অনুরূপভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল 1 এবং কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল 1। তাহলে কি প্রমাণিত হইল, আই ক্যাপ ডট আই ক্যাপও যদি 1 হয়, জে ক্যাপ ডট জে ক্যাপও যদি 1 হয়, কে ক্যাপ ডট কে ক্যাপও যদি 1 হয়, তাই আমি লিখতেই পারি আই ইজ ইকুয়াল জে ইজ ইকুয়াল কে দিতে পারি না, ক্যাপ 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 ইজ ইকুয়াল 1, প্রমাণিত। এতটুকু ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার হওয়ারই কথা, তাই না? এতটুকু ক্লিয়ার। তো আমরা শিখলাম যে দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় এবং ভেক্টর যদি স্কেলার গুণন হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে মানটা থাকবে তার মান কত, 1। ক্লিয়ার? যাই হোক, তো এখন আমরা শিখলাম যে দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, যার কারণে তাদের মান আসে কত, 1। এখন আমরা শিখবো, আমরা ফার্স্ট নাম্বার প্রমাণটা করে ফেলছি অলরেডি, এখন আমরা শিখবো হচ্ছে সেকেন্ড নাম্বার প্রমাণটা। সেকেন্ড নাম্বার প্রমাণ কি বলছে, যে একটি ভেক্টর হচ্ছে আই ক্যাপ কোন দিকে গিয়ে হতেছে, এক্স অক্ষের দিকে গিয়ে হতেছে, আর অপর একটি ভেক্টর কি আছে, অপর একটি ভেক্টর আছে জেড ক্যাপ, অর্থাৎ ডট দিলাম জেড ক্যাপ, অপর একটি ভেক্টর কোন দিকে গিয়ে হতেছে, এই ওয়াই অক্ষের দিকে। আচ্ছা, এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, এতটুকু জানোই। দেন আমার কাজ হচ্ছে আই ভেক্টরের মান কি, আই ভেক্টরের মান জাস্ট আই ইন ডট জে ভেক্টরের মান কি, জাস্ট জে ডট, দেন মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি দিলাম। দেন স্কেলার গুণনের ক্ষেত্রে কি আসে, cos আসে। আই ভেক্টরের মান কত, 1, জে ভেক্টরের মান কি 1, cos 90 ডিগ্রির মান কি ভাইয়া, cos 90 ডিগ্রির মান হচ্ছে আন্ডা, অর্থাৎ 0। 0-র সাথে পৃথিবী গুণ করো, 0-র সাথে ইমরান ভাইকে গুণ করো, 0-র সাথে তোমরাকে গুণ করো, মান কি আসবে, 0। ক্লিয়ার? কি বোঝাচ্ছি, আই ক্যাপ ক্রিয়া করতেছে এই বরাবর, জেড ক্যাপ ক্রিয়া করতেছে এই বরাবর, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি দিলাম, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, আই ক্যাপের মান 1, জেড ক্যাপের মান 1, দেন 0-র সাথে যাহাই গুণ করো 0। অনুরূপভাবে জেড ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল কি লেখা যায়, জেড ক্যাপের মান জাস্ট হচ্ছে জে, কে ক্যাপের মান জাস্ট হচ্ছে কে, স্কেলার গুণনের ক্ষেত্রে cos আসবে, মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ জেড ক্যাপ আর কে ক্যাপের মধ্যবর্তী মান কত, কোণের 90 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রতিটি অক্ষ থেকে প্রতিটি অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এখানেও 90 ডিগ্রি, তাহলে এখানে যদি 90 ডিগ্রি, তাহলে এর মান 1, এর মান cos 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে পুরোটাই 0। অনুরূপভাবে কে ক্যাপ ডট আই ক্যাপ কত হবে, কে আই cos 90 ডিগ্রি 1 1 0, তাই 0 হচ্ছে। তাহলে আমরা এটাও প্রমাণ করতে পারলাম, আমি লিখতে পারি যে আই ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল জে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল কে ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল আন্ডা। এতটুকু ক্লিয়ার? স্কেলার গুণনের ক্ষেত্রে আয়তক্ষেত্র ভেক্টরের প্রমাণগুলো ক্লিয়ার?
স্কেলার গুণনের ক্ষেত্রে আয়ত একক ভেক্টরের ক্লিয়ার কি? ক্লিয়ার কি হইছো? ক্লিয়ার হইছো? হ্যাঁ, রিফাত হোসাইন ক্লিয়ার, কনক শ্রী ক্লিয়ার, শাফিক রহমান ক্লিয়ার, খালিদ ক্লিয়ার, আরশি জান্নাত, অনন্যা ক্লিয়ার। আরো ক্লিয়ার হতে হবে। এখন আমরা স্কেলার গুণন শিখলাম, স্কেলার গুণনের ক্ষেত্রে আয়ত একক ভেক্টর শিখলাম। এখন আমরা কি শিখব? এখন আমরা শিখবো ভাইয়া হচ্ছে ভেক্টর গুণনের ক্ষেত্রে, ভেক্টর গুণনের ক্ষেত্রে আয়ত একক ভেক্টর, ভেক্টর গুণনের ক্ষেত্রে আয়ত একক ভেক্টর। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে ও, এদিকে হচ্ছে আই ক্যাপ, এদিকে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। এখন আমরা কি শিখবো? ভেক্টর গুণন। তা ভেক্টর গুণনের ক্ষেত্রে কি বলছি? ক্রস গুণন। ক্রস গুণন হলে কি হয়? এ বি মধ্যবর্তী অনুপাত আছে সাইন থিটা, আর সঙ্গে একটা দিক থাকে, দিকটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা ক্যাপ। ক্লিয়ার? তো এখন আমাকে কি করতে হবে? আই ক্যাপ ডট, আগে আমরা দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে কি অ্যান্সার পাই ওটা আমি চেক করবো। তা আই ক্যাপ গুণন ক্রস আই ক্যাপ, জেড ক্যাপ ক্রস জেড ক্যাপ, আগের মতো সেম টু সেম, কে ক্যাপ গুণন কে ক্যাপ ইজ ইকুয়াল কত হবে? সাইন 0 ডিগ্রির মান কত বলো তো? 0 থেকে হিরো, সাইন ডিগ্রির মান 0। ভয় ভয় দিয়েছিলেন। আই ক্যাপ গুণিত জেড ক্যাপ ইজ ইকুয়াল জেড ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল কে ক্যাপ। এইখানে একটা কাহিনী আছে, এখানে দেওয়া যাবে না, আমরা এখানে আলাদা আলাদা কাহিনী আছে। আই ক্যাপ ক্রস জেড ক্যাপ ইজ ইকুয়াল হবে কে ক্যাপ, দেন জেড ক্যাপ গুণিত কে ক্যাপ ইজ ইকুয়াল হবে আই ক্যাপ, দেন কে ক্যাপ গুণিত আই ক্যাপ হবে ইজ ইকুয়াল জেড ক্যাপ। কেমনে হলো এগুলো আমরা প্রমাণ করব। তো ফার্স্ট অফ অল আমরা প্রমাণ করব কি? একই দিকে দুটি ভেক্টর যদি ক্রিয়া করে, কি বলছি? একই দিকে যদি দুটি ভেক্টর ক্রিয়া করে সেক্ষেত্রে ভেক্টর গুণনটা কি হবে? সেক্ষেত্রে ভেক্টর গুণন কি হবে? হচ্ছে ভেক্টর গুণন। সেক্ষেত্রে হবে ভেক্টর গুণন কি হবে? তো ভেক্টর গুণনের ক্ষেত্রে আমরা জানি যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি আমি করি, সর্বপ্রথম কি বসে? এই ভেক্টরের মান বসে। তাই আই ভেক্টরের মান আই নিজে, এই আই ভেক্টরের মান কি? ওই নিজে। দেন মধ্যবর্তী ত্রিকোণমিতি অনুপাতটা আসবে কি? সাইন আসবে। দেন থিটা এর মান কত? যেহেতু তারা একই দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ এক্স অক্ষের দিকে দুইবারে দুইটা ভেক্টরই ক্রিয়া করতেছে, অর্থাৎ আই ক্যাপ প্রথম আই ক্যাপটাও এক্স অক্ষের দিকে, দ্বিতীয় আই ক্যাপটাও এক্স অক্ষের দিকে, মধ্যবর্তী কোণ কি? আন্ডা, অর্থাৎ 0 ডিগ্রি। তাহলে এই আই একক ভেক্টরের মান কি? 1। এই আই একক ভেক্টরের মান কি? 1। সাইন 0 ডিগ্রির মান কি? 0। তাহলে পুরোটার মান কি? 0 সাথে যাহাই গুণ করো তাহাই 0। দেন অনুরূপভাবে জেড ক্যাপ ক্রস জেড ক্যাপের মান কেমন হবে? সেম টু সেম, জেড জেড সাইন আন্ডা, অর্থাৎ 0 1 1 0, অর্থাৎ 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেন কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল কে কে গুণ হবে, এগুলো কিন্তু গুণ হবে, তাই না? সাইন 0 ডিগ্রি। দেন তিনটাতে একটা কমন জিনিস মিস্টেকটা কি? আমি দেই নেই হচ্ছে ইটা ক্যাপ, এখানেও হবে ইটা ক্যাপ, এখানেও হবে ইটা ক্যাপ। এখন তুমি ইটার সাথে তুমি 0-র সাথে আমি কি বলছি? পৃথিবী গুণ করো, পৃথিবী 0 হয়ে যাবে। 0-এর সাথে ইমরান ভাইকে গুণ করো, ইমরান ভাইও 0 হয়ে যাবে। তাহলে 0-এর সাথে আমি ইটা ক্যাপকে গুণ করি, ইটা ক্যাপও 0। 0-এর সাথে আমি এই যে ইটা ক্যাপ এখানেও গুণ করি, এখানেও 0। তেমনি এখানে 1 1 সাইন 0 ডিগ্রি মান 0, ইটা ক্যাপ যদি আমি এখানে গুণ করি এখানেও 0। তো এতটুকু প্রমাণ, এতটা সোজা, তো এগুলো তো সোজা, এগুলো করার লাগে, তাও আমি করাচ্ছি।
যাও, তাহলে এটা প্রমাণ বুঝছো কি? আশা করি এটা তোমরা প্রমাণটা বুঝছো। তো দেখেন আমরা এখন শিখলাম হচ্ছে একই দিকে দুটি ভেক্টর ক্রিয়া করলে এইটা পাবো, তাদের মধ্যবর্তী যে ভেক্টর গুণন যদি করি, যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে তাহলে যদি আমরা তাদের মধ্যে গুণ করি তাহলে তাদের মান হবে 0 ডিগ্রি। দেন আমরা এখন শিখবো হচ্ছে যে একই দিকে যদি ক্রিয়া না করে, কি বলছি, একই দিকে যদি ক্রিয়া না করে তাহলে দুটি ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর গুণনটা কি হবে, অর্থাৎ আই ক্যাপ ক্রস জেড ক্যাপ ইজ ইকুয়াল কি হবে। তা সর্বপ্রথম আই ক্যাপের মান কত আই, জেড ক্যাপের মান কত জেড, দেন কি লিখবো আমি, দেন মধ্যবর্তী কোণ কত সাইন আই থেকে যেতে গেল মধ্যবর্তী মান কত 90 ডিগ্রি, দেন গুণ করবো কি ইটা ক্যাপ ইটা দ্বারা কি নির্দেশ করে, ইটা দ্বারা কি নির্দেশ করে তোমাদের শিখাইলাম না, ইটা দ্বারা নির্দেশ করে যদি এইটা হয় এ ভেক্টর এবং এইটা যদি হয় বি ভেক্টর, তাহলে ইটা দ্বারা নির্দেশ করে, ইটা দ্বারা কি নির্দেশ করে, যদি ভেক্টর গুণনের ক্ষেত্রে এ ক্রস বি হয় তাহলে ইটা দ্বারা নির্দেশ করে যে এই বিন্দু থেকে নিচের দিকে 90 ডিগ্রি কোণ করা লাগবে, তাই না? তাই তাহলে নিচের দিকে যদি বি ক্রস এ হইতো, অর্থাৎ বি ক্রস এ হইতো তাহলে কি নির্দেশ করতো, এইখান থেকে উপরের দিকে আমাকে লম্ব অঙ্কন করতে হবে, তাই না? তাহলে আই ক্যাপে আর আই এর মান কত 1, জে এর মান কত 1, সাইন 90 ডিগ্রির মান কত বলো তো, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, এখানে হলো 1, দেন এখানে থাকতেছে কি হচ্ছে ইটা ক্যাপ, তাহলে এখানে আমি লিখবো কি ইটা ক্যাপ, তাহলে আই ক্যাপ ক্রস জেড ক্যাপ ইজ ইকুয়াল হইলো কি ইটা ক্যাপ দ্বারা কি নির্দেশ করে, বললাম কি আই থেকে জেড দিকে গেল, তার মানে এই বিন্দু থেকে আমার 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। আচ্ছা এইখান থেকে যদি 90 ডিগ্রি সরাই তাহলে কোথায় আসতেছে, জেড অক্ষের দিকে, আর জেড অক্ষের দিকের মান কি কে ক্যাপ, অর্থাৎ এইখান ক্ষেত্রে যে ইটা ক্যাপটা ছিল অর্থাৎ এইখান থেকে আমাকে 90 ডিগ্রি অঙ্কন করা লাগবে, তাই না? তেমনি আমি যেহেতু আই থেকে জেড দিকে যাচ্ছি, দেন আমাকে এই বিন্দু থেকে 90 ডিগ্রি অঙ্কন করার লাগবে, 90 ডিগ্রি আমি অঙ্কন করি তাহলে রেখাটা কোন দিক দিয়ে যাবে, কোন অক্ষের ভিতর দিয়ে যাবে, মানে এইখান থেকে যেহেতু আই থেকে জেড দিকে যাচ্ছে অর্থাৎ এইখান থেকে এতটুকু যাচ্ছে, তাহলে আমার কাজ কি, আমি যে লম্ব অঙ্কন করবো কোন দিকে করব, এই দিকে করবো না, এই দিকে যে আমি লম্ব অঙ্কন করতে চাই, আমি যে দিকে লম্ব অঙ্কন করতে চাই এখান থেকে আমি 90 ডিগ্রি নেই, 90 ডিগ্রি নিলাম, তাহলে কোন অক্ষের ভিতর দিয়ে যাবে, জেড অক্ষের ভিতর দিয়ে যাবে, আর জেড অক্ষের ভিতর দিয়ে একক ভেক্টরের মান কি, একক ভেক্টরের মান হচ্ছে কে ক্যাপ, তার মানে লেখা যায় কি ভাইয়া, আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল ইটা ক্যাপের পরিবর্তিতে আমরা লিখতে পারি হচ্ছে এ ক্যাপ। ক্লিয়ার কি, বুঝো নাই? আবার বোঝাচ্ছি, এতটুকু তো বুঝছো, ইটা ক্যাপ থেকে বোঝাচ্ছি। দেখো ইটা ক্যাপ দ্বারা কি নির্দেশ করে, যে আই ক্যাপ থেকে জে ক্যাপের দিকে যাচ্ছে, তার মানে এর পরবর্তীতে আমরা কি 90 ডিগ্রি অঙ্কন করবো, এইখান থেকে যদি 90 ডিগ্রি অঙ্কন করতে চাই তাহলে সে কোন দিক দিয়ে যাবে, পরবর্তী ভেক্টর আই থেকে যেতে গেল, পরবর্তী ভেক্টরের নাম কি কে, এখানে ডিরেক্ট কে বসাই দিবা, শেষ কেল্লাফাতে। দেন আমি এখন জেড ক্যাপ ক্রস কে ক্যাপের হিসাব করবো, তাহলে এখানে জে ক্রস কে ক্রস সাইন 90 ডিগ্রি ক্রস ইটা ক্যাপ দিলাম, 1 ক্রস 1 ক্রস সাইন 90 ডিগ্রি মান কত 1 ক্রস ইটা ক্যাপ, অর্থাৎ এখানে আসলো ইটা ক্যাপ দ্বারা কি নির্দেশ করে, জে থেকে কে দিকে গেছে, অর্থাৎ জে থেকে কে দিকে গেছে, অর্থাৎ এইখান থেকে এইখানে আসছে, তার মানে পরবর্তী ইটা ক্যাপ দ্বারা কি নির্দেশ করে, এইখান থেকে 90 ডিগ্রি অঙ্কন করে এখানে লম্ব অঙ্কন করতে হবে, তাই এইখান থেকে যদি 90 ডিগ্রি সরাই তাহলে সে কোন দিক দিয়ে যাবে, এই চক্রের ভিতর দিয়ে যাবে না। দেখো ক্লিয়ারলি নাও, জে থেকে কে দিকে আসলাম, তাহলে এর পরবর্তী ইটা দ্বারা কি নির্দেশ করে, দিক নির্দেশ করে, সে কোন দিকে যাচ্ছে, সে আই এর দিকে যাচ্ছে, তাহলে এই এন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি আই ক্যাপ। অনুরূপভাবে কে ক্যাপ গুণিত আই ক্যাপ যদি দেই তাহলে অনুরূপভাবে কে ক্রস আই ক্রস সাইন 90 ডিগ্রি ক্রস ইটা ক্যাপ, এগুলো সবগুলোর মান 1 হয়ে যাবে, সবগুলোর মান 1 হয়ে যাচ্ছে, থাকবে কি লাস্টে ইটা ক্যাপ। তো ইটা ক্যাপ দ্বারা কি নির্দেশ করতেছে, সে এখন কে থেকে আই যাচ্ছে, অর্থাৎ কে থেকে আই যাচ্ছে, তার মানে সে তার পরবর্তী গন্তব্য কোথায়, পরবর্তী গন্তব্য হচ্ছে এই জেড এর কাছে। তোমরা অত যদি ভ্যাংস্যাং মনে রাখতে না পারো, জাস্ট এটা মনে রাখবা, যদি আই থেকে জেড দিকে যায় তাহলে পরবর্তী যে দিকটা হবে সেটা হচ্ছে কে এর দিক, যদি কে তাহলে জে থেকে যদি কে এর দিকে যায় তাহলে পরবর্তী যে দিকটা হবে সেটা আই এর দিক, যদি কে থেকে আই যায় তার মানে পরবর্তী যে দিকটা হবে সেটা হচ্ছে জেড এর দিক। এতটুকু ক্লিয়ার, এতটুকু বুঝলে ক্লিয়ার। ডান লেখো তো একটু,
ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কি? হ্যাঁ, শাফিক রহমান ক্লিয়ার, খালিদ ডান, রোহান ডান, তারপরে প্রসঞ্জিৎ ভৌমিক ডান, কনক ক্লিয়ার, সাগর আহমেদ ক্লিয়ার, আরশি জান্নাত অনন্যা ক্লিয়ার। রিফাত হোসেন ক্লিয়ার। যাই হোক, তো আজকে আর তৃতীয় অধ্যায়টা শুরু হবে না। তৃতীয় অধ্যায় যদিও করার প্ল্যান ছিল, কিন্তু সময় সংকীর্ণের কারণে তৃতীয় অধ্যায়টা করানো হলো না। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করবো। তা আজকে এতটুকুই।